বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.1 যে আমাদের অনুশীলনীটি আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা প্রশ্নে হোয়াইট বোর্ডে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। আমি 1, 2, 3 প্রথম তিনটি প্রশ্ন লিখে রেখেছি। এখানে প্রথম প্রশ্নটি কি বলছে, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমাদের এখানে যে প্রথম তিনটি প্রশ্ন আছে এই অধ্যায়ের, এই তিনটি প্রশ্ন অনেকটাই আমাদের যে লাভ ক্ষতি টাইপের যে অঙ্ক আছে আমরা ক্লাস 5 বা ক্লাস 6, 7-এ করে এসেছি ওই অঙ্কগুলোর মতো। হ্যাঁ, তাই এই তিনটা অঙ্ক একটু ব্যতিক্রমী অঙ্ক। মানে আমাদের এই অধ্যায়ের অঙ্কটা আসলে হচ্ছে মুনাফার অধ্যায়, তো আমরা সূত্র নির্ভর একটা অধ্যায়, কিন্তু এই তিনটি অঙ্ক আমরা সূত্র নিয়মে না করে আমরা পূর্বের ক্লাসে যেরকমভাবে পাটিগণিতের অঙ্ক করেছিলাম, লাভ ক্ষতির অঙ্ক আমরা ওইভাবেই করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা দিতে হবে তা হচ্ছে কি, যে প্রশ্নটার উপর। প্রশ্ন যদি কেউ খুব ভালো পড়তে পারে এবং পরে যদি বুঝতে পারে তাহলে তার জন্য আনসার করা কোনো বিষয় না। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে একটু ভালোভাবে খেয়াল করব। এখানে আমাদের দুইজন বিক্রেতার কথা বলা আছে, একটা পাইকারি বিক্রেতা আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা। তো পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা বিষয়টা কি আমাদের আগে ক্লিয়ার করতে হবে। আমরা সচরাচর যেখান থেকে পণ্য কিনি বা যেসব দোকান থেকে, ওই সব দোকানিকে আমরা বলি খুচরা বিক্রেতা, ঠিক আছে? আর এই খুচরা বিক্রেতারা যেখান থেকে পণ্যগুলো কিনে আনে, যে যে অংশ থেকে, ওইটাকে বলা হয় পাইকারি বিক্রেতা। আর পাইকারি বিক্রেতা কি করে? সরাসরি কোম্পানি অথবা উৎপাদন যিনি করেন ওনার কাছ থেকে পণ্য কিনে আনে। এভাবে তিনজনের হাত বদল হয়ে আমাদের কাছে পণ্যটা আসে। এই যে কলমটা আমি কিনেছি, যার কাছ থেকে কিনেছি উনি খুচরা বিক্রেতা, আর উনি অনেকগুলো কলম যার কাছ থেকে এনেছেন বা কিনে এনেছেন ওনাকে বলা হয় পাইকারি বিক্রেতা। আর পাইকারি বিক্রেতা ডাইরেক্ট সরাসরি এই কোম্পানির কলমটা কোম্পানির প্রতিনিধির মাধ্যমে উনি কিনে এনেছেন অথবা সরাসরি গিয়ে উনি কিনেছেন। বুঝতে পেরেছি? তাহলে এই যে তিন ধরনের বিক্রেতা পাই, উৎপাদনকারী, তারপর হচ্ছে পাইকারি বিক্রেতা, আর হচ্ছে খুচরা বিক্রেতা। এখানে আরেকটা লজিক একটু বোঝার চেষ্টা করি আমরা। আমি মনে করো উনি একজন খুচরা বিক্রেতা, ঠিক আছে? খুচরা বিক্রেতা, ওনার কাছ থেকে আমি একটা পণ্য কিনলাম, আমি কলমটা কিনলাম। এই কলমটা আবার উনি কিনে আসছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। পাইকারি, একটু বোঝার চেষ্টা করি আমরা। উনি যেটাকে কিনে এনেছেন ওইটা হচ্ছে ওনার জন্য কি কি মূল্য? ক্রয় মূল্য। যেহেতু উনি কিনে এনেছেন, ক্রয় মূল্য। মনে করো এই কলমটা উনি কিনে এনেছেন মনে করো 50 টাকায়, ঠিক আছে? কার কাছ থেকে কিনছেন? ওনার কাছ থেকে। আর উনি কি করছেন? এই কলমটা বিক্রি করছেন কত টাকায়? 50 টাকায়। তো ওনার জন্য এটা কি মূল্য? বিক্রয় মূল্য। এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজ। উনি কলমটা 50 টাকায় বিক্রি করেছেন, তাই কলমটার মূল্য ওনার ক্ষেত্রে বিক্রয় মূল্য। সেম জিনিসটা ওনার ক্ষেত্রে কি মূল্য? ক্রয় মূল্য। যেমন আমি এটা কিনে এনেছি, তাই আমার জন্য এটা কি মূল্য? ক্রয় মূল্য। আমি যার কাছ থেকে কিনেছি, যে দোকান থেকে, এই দোকানদারের কি এটা ক্রয় মূল্য? অবশ্যই এটা বিক্রয় মূল্য। উনি আমার কাছে বিক্রি করেছেন, তা আমি কিনে এনেছি কত টাকা? 50 টাকায়। উনি বিক্রি করছেন কত টাকায়? 50 টাকায়। তাহলে আমার ক্রয় মূল্য আর ওনার বিক্রয় মূল্য সমান। অবশ্যই সমান হতে হবে, সমানের কোনো অপশন নাই। ঠিক একই রকমভাবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হবে। আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য উৎপাদনকারী বিক্রয় মূল্যের সমান হবে। এই হচ্ছে আমাদের একটা সম্পর্ক, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই বিষয়টা মাথায় রাখলে আমাদের অঙ্কটা সহজ হবে, ঠিক আছে? আর এই ধরনের অঙ্কগুলোর জন্য আমরা পূর্বের ক্লাসে অবশ্যই পড়ে এসেছি লাভ ক্ষতির অঙ্ক কীভাবে করতে হয়, যদি পার্সেন্ট দেওয়া থাকে, শতকরা দেওয়া থাকে। তারপর আমি আবার একটু সুবিধার জন্য বলে দিই, এই ধরনের অঙ্কের জন্য প্রথম যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে আমাদের যে পার্সেন্ট অথবা শতকরা যে অংশটা দেওয়া আছে এটাকে নিয়ে কাজ করতে হবে। তা আমাদের এখানে দুইটা শতকরা দেওয়া আছে, একটা 20% পাইকারি বিক্রেতার লাভ, আর একটা হচ্ছে খুচরা বিক্রেতার কয় পার্সেন্ট? 20%। স্যার এখন তো পার্সেন্ট আকারে দুইটা দেওয়া আছে, তাহলে আমরা কোনটা নেব? তুমি তাহলে এমন যদি দুইটা অপশন থাকে
যে পার্সেন্ট দুইটা আছে স্যার, তাহলে এটা থেকে বাছাই করার জন্য তুমি যে কাজটা করবে তা হচ্ছে এখন তুমি দেখবা এই দুইটা জিনিসের কোনটার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া আছে। যে কোনো একটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকবে এমন না, দুইটাই দেওয়া থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এরপর কি বলছে, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, তাহলে দেখো খুচরার বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে খুচরার যে পার্সেন্টেজ যেটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করব। মনে থাকবে তো, এটা কিন্তু একটা কৌশল। আমরা শুরু করবা কিভাবে, কাকে নিয়ে শুরু করব, তার জন্য আমি আবার বলে দিই, আমাদের একটা দেওয়া থাকলে তো এটা দিয়ে শুরু করব, আর 2% দেওয়া থাকলে দেখবো কার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া আছে, যারই ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকবে আমরা তার পার্সেন্ট নিয়ে শুরু করব। তো খুচরা বিক্রেতার 20% দেওয়া আছে, আবার খুচরা বিক্রেতার কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা খুচরা বিক্রেতার 20% নিয়ে কাজ করব। আমরা লিখব খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে মানে ওনাকে নিয়ে আমরা কাজটা করব। ঠিক আছে, 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য কত বলো তো? আমরা আশা করি সবাই পারি। যদি লাভ বলে তাহলে 100 সাথে যোগ করা, তাহলে কত হবে? 120 টাকা। একটু পাশাপাশি লিখতেছি, আমার জায়গা যেহেতু সংকুলান, 120 টাকা। আর 20% লাভে বা ক্ষতিতে সবসময় ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। কথাটা অবশ্যই মনে রাখতে হবে, এটা ফিক্সড। শতকরায় সবসময় ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। মনে থাকবে তো, এটা লাভ হোক অথবা ক্ষতি হোক। 20% লাভ, লাভে যেমন ক্রয় মূল্য 100 টাকা, 20% যদি ক্ষতি হইতো ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এই বিষয়টা কিন্তু ফিক্সড। তাহলে 20% লাভ বা ক্ষতিতে ক্রয় মূল্য কত? 100 টাকা। 20% না, যে কোনো পার্সেন্টে লাভ বা ক্ষতিতে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আর যদি বিক্রয় মূল্য বের করতে চাই আমরা, তাহলে লাভ হলে যোগ করা আর ক্ষতি হলে বিয়োগ করা। যেহেতু লাভ আমরা যোগ করলাম, তাহলে কত পেলাম আমরা? 120 টাকা। তো 120 টাকাটা কি? বিক্রয় মূল্য। আর 20% লাভে ক্রয় মূল্য কত? 100 টাকা। তো খুচরা বিক্রেতার কি দেওয়া আছে? আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। তো যে অংশটা আমাদের দেওয়া থাকবে ওই অংশটা আমরা কি লিখবো? বাম পাশে লিখবো। আর যে অংশটা বের করতে হবে ওই অংশটা আমরা ডান পাশে রাখবো। তাহলে খুচরা বিক্রেতার আমরা বের করব কি? আমরা ক্রয় মূল্যটা বের করবো, যে খুচরা বিক্রেতা কত টাকাতে কিনে এনেছেন। কারণ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই পাইকারি বিক্রেতার কি মূল্য? বিক্রয় মূল্য। বুঝতে পেরেছি কিনা? তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমাদের জন্য জানা জরুরি। যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, এখন ক্রয় মূল্য জানতে হবে। তাই আমরা বিক্রয় মূল্যটাকে আগে লিখবো। তাহলে লিখবো বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা হলে, যেহেতু এটা দেওয়া দেওয়া আছে, 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সবসময় কিন্তু 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা হলে, 576 টাকা হলে ক্রয় মূল্য অবশ্য বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কি করতে হয়? গুণ করতে হয়। একটা শূন্য কাটতে পারি। ঠিক আছে, আমরা 12 দ্বারা যদি 576কে ভাগ করি তাহলে কি পাই? 576 ভাগ 12, 48 হয় নাকি? 48। তাহলে 12 আর এখানে কত হবে? 48। 48 গুণ করলে কত হয়? 10 গুণ করলে 480 টাকা। আমরা পেয়ে গেলাম খুচরা বিক্রেতার কি মূল্য? ক্রয় মূল্য। এটা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তো সুতরাং আমরা কি জানি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমরা লিখতে পারি সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান, কিন্তু নাকি? সমান কত টাকা? 480 টাকা। একটু লিখে দিবা, টাকা অবশ্যই লিখবা, আমার জায়গার শর্ট তাই আমি লিখতেছি না। ঠিক আছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কার সমান? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করছি। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 480 টাকা। দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম। এখন পাইকারি বিক্রেতা নিয়ে আমরা আলোচনা করবো। তাই পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কত পার্সেন্ট দেওয়া আছে? 20%। 20% লাভ বলছে, তাই লাভে বিক্রয় মূল্য। আমরা শুধু বিক্রয় মূল্য বের করবো সবসময়। ঠিক আছে, পার্সেন্টের ক্ষেত্রে তাহলে 120 টাকা। তো এখন পাইকারি বিক্রেতার আমরা কি জানি? বিক্রয় মূল্য জানি। তো বিক্রয় মূল্যটাকে পাশে রাখবো। আর আমাদের প্রশ্ন কার মূল্য বের করতে বলছে?
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে, তো অবশ্যই ক্রয় মূল্যকে ডান পাশে রাখতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সবসময় কিন্তু 100 টাকা, হ্যাঁ, মাথায় রাখবা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 20 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা হলে ক্রয় মূল্য, অবশ্যই পুরো গুণ করবো যেহেতু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো 0 0 কাটতে পারি, 4 12 কত? 48। তো গুণ করলে কত হয়? 400 টাকা। এই হয়ে গেল আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করা। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে পদ্ধতিটা। দেখো এখানে এই প্রথম স্টেপ যদি কেউ বুঝতে পারে, দ্বিতীয় স্টেপ তো এমনি এটার মতো অনুরূপ কাজ, তাই বই পাওয়ার কিছু নাই। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই লাইনটা। এই লাইনটা তোমাকে খুব ভালো মনে রাখতে হবে, বুঝতে হবে। এটা বোঝা খুব নর্মাল একটা বিষয়। তুমি তোমার একটা পণ্য দিয়া, আজকে তুমি যে পণ্যটা যে কোনো একটা পণ্য যদি কিনে দেখো, তাহলে তুমি দেখো ওই পণ্যটার ক্ষেত্রে তোমার এটা কি মূল্য? ক্রয় মূল্য। তুমি যার কাছ থেকে কিনে আনছো এটা কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য, তোমার ক্রয় মূল্য মানেই তো ওনার বিক্রয় মূল্য। বুঝতে পেরেছি কিনা? তো তুমি একটা খাতা যদি 40 টাকা কিনে আনো, তো তোমার জন্য 40 টাকা ক্রয় মূল্য, আর যিনি বিক্রি করছেন ওনার জন্য 40 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। এটাই বিষয়টা। তাহলে খুচরা বিক্রেতা যেহেতু পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে আনে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের বিষয়। এই বিষয়টা বুঝতে পারলে বাকি কাজগুলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এই এই সেম অঙ্কগুলো একটা পার্ট আমরা 6 7-এ কিন্তু অনেক অঙ্ক করে এসেছি। লাভ ক্ষতির যে অধ্যায়গুলো ছিল এই অধ্যায়গুলোর মধ্যে। তাহলে এইগুলো আমাদের 1 নং প্রশ্ন। এখন তোমরা 2 নং প্রশ্নটা দেখো। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? আমরা কিন্তু একটু আগেই 1 নং প্রশ্নের ক্ষেত্রে বলছিলাম আমরা পার্সেন্ট ধরে কাজ করতে হয়, কিন্তু এখানে পার্সেন্ট কয়টা? 2টা। বলছিলাম এমনভাবে 2টা পার্সেন্ট যদি থাকে, দেখবো কোন পার্সেন্টের তত্ত্ব দেওয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে। যেই পার্সেন্টের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকবে ওই পার্সেন্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো 5%-এর ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, এত টাকা বিক্রি করছে তাই এটা বিক্রয় মূল্য। 5%-এর ক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু 6%-এর ক্ষেত্রে কিন্তু দেওয়া নাই। আমাকে বলছে কত টাকায় বিক্রি করলে, তো 6%-এর বিক্রয় মূল্যটা বের করতে হবে। বুঝতে পেরেছি কিনা? এভাবে প্রশ্নটা আগে বুঝে নিবা। তাহলে আমরা কোন পার্সেন্টে নিয়ে কাজ করব? আমরা অবশ্যই এই যে 5% নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? এই জন্য হুট করে কিন্তু যে কোনো একটা পার্সেন্ট নিয়ে কাজ করলে হবে না। তোমাকে নির্দিষ্ট যেটা মানে করতে হবে ওইটা নিয়ে শুরু করতে হবে। অঙ্কর মানে যুক্তি যেটাকে বলে। তাই 5%-এর যদি তত্ত্ব দেওয়া আছে আমরা 5% নিয়ে কাজ করব, ঠিক আছে? তা আমরা লিখবো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ কত? 5। তাহলে কত টাকা? 95 টাকা। বুঝতে পেরেছি কিনা? যেহেতু এখানে ক্ষতি তাই মাইনাস করতে হবে। তো বিক্রয় মূল্য 95 টাকা, আর ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। মনে আছে তো? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমাদের কি দেওয়া আছে? বিক্রয় মূল্য, তাহলে আমরা বিক্রয় মূল্যটা প্রথমে লিখবো। আমরা লিখবো বিক্রয় মূল্য কত টাকা হলে? 95 টাকা হলে প্রথম আমাদের যে তত্ত্বটা লিখবো ওই তত্ত্বটা লিখবো, ঠিক আছে? ক্রয় মূল্য কত টাকা? অবশ্যই 100 টাকা। 100 টাকা। বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা? 2375 টাকা। 2375 টাকা হলে ক্রয় মূল্য 2375 95। এখন আমরা দেখি আগে এই 2375-কে ডাইরেক্ট 95 দ্বারা ভাগ করা যায় কিনা। একটু চেষ্টা করবা বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাতে ভাগ করা। হ্যাঁ, ভাগ করা যায়। কত? 25 হয়। তাহলে 95 দিয়ে কাটলে কত হয়? 25। এর মানে কত টাকা? 2500 টাকা। তাহলে ডালের ক্রয় মূল্য কত টাকা ছিল? 2500 টাকা ছিল। ডালের ক্রয় মূল্যটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখন আমরা ওই 6% লাভ করার জন্য কত টাকা বিক্রি করতে হবে এখন আমরা তা বের করতে পারবো। এখন লাগবো 6% লাভে। 6% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 যোগ কত? 6 সমান 106 টাকা। বুঝতে পেরেছি? তাহলে যেহেতু আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, এখন ডালের কি মূল্য দেওয়া আছে? ক্রয় মূল্য। তাহলে আমাদের কি মূল্য বের করতে হবে? বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যটা কোন পাশে রাখবো? ডান পাশে। আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে। মনে আছে তো? 100 টাকা কিন্তু সবসময় 100 টাকা হলে বিক্রয় মূল্য
কত টাকা? 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? কমে যাবে, তাহলে ভাগ করতে হবে। ক্রয় মূল্য কত টাকা? 2500 টাকা যদি হয়, 2500 টাকা হলে বিক্রয় মূল্য। তাহলে দুইটা শূন্য কাটতে পারি আমরা। তাহলে 106 সাথে আমরা 25 গুণ করি। 106 গুণ 25 কত? 2650 টাকা। 2650 টাকা। এই তাহলে উত্তর পেয়ে গেলাম। তাহলে 2650 টাকায় যদি ওই বিক্রেতা বা দোকানদার যদি ডাল বিক্রি করে, তাহলে উনি কয় পার্সেন্ট লাভ করতে পারবে? 6% লাভ করতে পারবে। তো এটি হচ্ছে উত্তর। ঠিক আগের অঙ্কটার মতন, দুইটা পার্সেন্ট দেওয়া আছে, যার মান দেওয়া আছে তাকে নিয়ে কিন্তু আমরা কাজ করলাম। বুঝতে পেরেছি কিনা? আমি আশা করি 1 নং যদি তোমরা বুঝতে পারো, 2 নং তোমরা এমনি পারবা। তারপরে তাকাও 3 নং এর দিকে তাকাও। 3 নং প্রশ্নটা একটু দেখো তোমরা। 3 নং কি বলছে? 3 নং বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা বের করতে হবে। মানে একজন 30 টাকায় 10টি দরে কিনছে, আবার 15টি দরে কিনছে। দর মানে কি? মানে আমরা যখন কলা কিনি আমাদেরকে কিন্তু বলে 1 ডজন কত? 60 টাকা, 50 টাকা, 100 টাকা। ঠিক আছে কিনা? এটাকে দর বলা হয়। মানে কিছু সংখ্যককে তুমি একটা দামে কিনবা। মানে 12টা কিনলে 60 টাকা। ঠিক আছে কিনা? এই যে 12টা যে 60 টাকা, এটা একটা দর। মানে একটা জিনিসের দর বলি আমরা। কেজি কত? এই যে আমরা কেজি যে বলি না, এটা দর বলা হয়। আর টোটাল জিনিসটা যেন তুমি কিনে আনতেছো, এটাকে দাম বলা হয়। ঠিক আছে? দর এবং দাম কিন্তু আলাদা। মনে করো আমাকে যদি বলা হয় কলমগুলোর দাম কত, কলমগুলোর দাম কত, মানে আমি যে 10টা কলম কিনে আনছি, হ্যাঁ 10টা কলমের দাম কত, আমি টোটালটা বলবো। যদি বলো কলম কত টাকা ধরে কিনছেন, আমি কিন্তু একটা কলমের দাম বলবো। বুঝতে পেরেছি কিনা? একটা কলমের দাম বলবো, মানে দর। আর যদি আমি কলমগুলো যদি ডর্জন হিসেবে কিনি, তাহলে কিন্তু আমি 12টার দাম বলবো। বুঝতে পেরেছি? এই সে বিষয়টা। তাহলে এখানে 30 টাকায় কয়টি? 10টি কিনছে। আবার 30 টাকায় কয়টি কিনছে? 15টি। তাহলে উনি কলা কিনেছেন সমান, মনে করো যদি 100টা কিনে থাকে 100টাই। 100টি কলা উনি 30 টাকায় 10টি দরে কিনেছেন। আবার 100টি কলা 30 টাকায় 15টি দরে কিনেছেন উনি। এভাবে উনি 100টা কলা কিনেছেন। ঠিক ওই 100টি কলায় উনি 30 টাকায় 12টি দরে বিক্রি করেছেন। এখন আমাদের বলছে ওনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, ওইটা শতকরায় বের করতে হবে, মানে পার্সেন্টে বের করতে হবে। বুঝতে পেরেছি? শতকরা মানে পার্সেন্টে দেখানো। হ্যাঁ, তাহলে আমরা যে প্রথম যে কাজ করব, উনি যেহেতু 2 জায়গা থেকে কলা কিনেছেন, তাহলে 2 জায়গার কলার একটার কলার ক্রয় মূল্য কত, এটাকে বের করতে হবে। আর পাটিগণিতের এটা কিন্তু মূল একটা বিষয়। পাটিগণিতের অঙ্কগুলো করার জন্য একটার দর আগে জানতে হয়। যদি একটার মূল্য কেউ বলতে পারে, হ্যাঁ একটা জিনিসের বা একটা যে কোনো কিছু এককের মূল্য বের করা মানে অঙ্কটা সহজভাবে করতে পারা। তাই আমরা একটার মূল্য বের করব। তা আমরা লিখতে পারি কি, যে 10টির মূল্য কত টাকা? 30 টাকা নাকি? তো 10টির বিক্রয় মূল্য 30 টাকা, সরি ক্রয় মূল্য। আমরা লিখবো 10টি কলা, আচ্ছা কলার নামটা বলে দিই, কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। উনি 10টা 30 টাকা কিনছেন, তাহলে একটি কলার ক্রয় মূল্য সমান কত টাকা? 3 টাকা। বুঝতে পেরেছি কিনা? ঠিক একই রকম ভাবে 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য, এভাবে আমরা একটির মূল্য বের করবো। ঠিক আছে? তো কত টাকা হবে? 2 টাকা। 15 দ্বারা 30কে 2 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে একটি কিনছে কত টাকায়? 3 টাকায়। আর অন্য জায়গা থেকে একটি কিনছে কত টাকায়? 2 টাকায়। তাহলে এই যে এখান থেকে একটি আর এখান থেকে একটি যদি আমরা নেই, তাহলে এখানের একটি আর এখানে একটি, দুইটা মিলিয়ে কত টাকা কিনছে? 5 টাকায় না? কারণ এখানে একটা মূল্য 3 টাকা, এখানের একটা মূল্য কত? 2 টাকা। তাহলে একটা এই 2 জায়গা থেকে 2টা কলার দাম কত? 5 টাকা। এটাই লিখবো আমরা 1 + 1 বা 2টি কলার ক্রয় মূল্য, মানে একসাথে আমরা এভারেজ বের করতেছি। বুঝতে পেরেছি? 2টি কলার ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যটাকে একসাথে করতে হবে, আলাদা রাখলে তো হিসাব করা যাবে না। ঠিক আছে? একটা বানাতে হবে। 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? 2 + 3 বা 5 টাকা, বা তোমরা ডাইরেক্ট 5 টাকা লিখতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বোঝানোর জন্য লিখতেছি। তো একটি কলার ক্রয় মূল্য টাকা সমান 2.5 টাকা। কারণ 5কে ভাগ করলে কত হয়? 2.5 হয় নাকি?
তো উনি অ্যাভারেজে, ঠিক আছে, ঘরে একটি কলায় কত টাকা কিনেছেন? 2.5 টাকা কিনেছেন। এখন আমরা দেখব উনি যে বিক্রি করেছেন 30 টাকায় কয়টি দরে? 12টি দরে, মানে 12টি কলা বিক্রি করছেন 30 টাকায়, ওইখানে ওনার বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য, এখন ভাগ করে দেখি আমরা। হ্যাঁ, 2.5, 2.5 টাকা। তাহলে মিলে গেল, বুঝতে পারছি কিনা? এখানে একটি কলা উনি গড়ে কিনে এনেছেন 2.5 টাকায়, আর একটি কলা বিক্রি করতেছেন কত টাকায়? 2.5 টাকায়। তো ওনার কি লাভ ক্ষতি আছে? লাভও হলো না, ক্ষতি হলো না। তো সুতরাং লাভ বা ক্ষতি হবে না, যেহেতু সমান। এটি উত্তর। যেহেতু লাভ ক্ষতি হবে না, তাই শতকরায় প্রকাশ করা সম্ভব নয়। এই হলো আমাদের 3 নং প্রশ্নের উত্তর। যদি বুঝতে অসুবিধা হয় একটু প্রথম থেকে আবার দেখো, যতবার খুশি, যতবার বুঝতে না পারবা ততবার দেখবা, ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবা। এখন আমরা যে পরবর্তী যে অঙ্কগুলো আছে 5, 6, আমরা এই অঙ্কগুলো একটু দেখি। 4 নম্বর প্রশ্নটি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? 5, 6, 7, 8 বা পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আসলে এই ধরনের হয়, এবং আমাদের 4 নং থেকে যে বাকি যে প্রশ্নগুলো আছে এই অধ্যায়ের সবগুলো প্রশ্নই সূত্রের সাহায্যে করতে হয়। তা আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে আমরা একটু লিখে নেই, ঠিক আছে? এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র, এই অধ্যায়ের জন্য তোমাদের যে সূত্রগুলো জানতে হবে বা শিখতে হবে তা হচ্ছে, একটা হচ্ছে সরল মুনাফার সূত্র। যেমন প্রথম সূত্র হচ্ছে 1 নাম্বার, আই সমান পি আর এন, ঠিক আছে? এটা থেকে আমরা আরো অনেকগুলো সূত্র তৈরি করতে পারি, ঠিক আছে? মূল সূত্র এটা, এবং এটা থেকে পক্ষান্তরের নিয়মে আমরা ডাইরেক্ট যে মূলধনের সূত্র আছে বা আসলের সূত্রটা বের করতে পারি এইভাবে, আই বাই কত? পি আর, সরি আর এন, আই বাই আর এন, এটা। তারপরে আমরা আরেকটা লিখতে পারি যে আর সমান সমান আই বাই পি এন। আমরা আরেকটা লিখতে পারি এন সমান সমান আই বাই পি আর। এই বিষয়টা আমাদের। তাহলে এটা হচ্ছে মূল সূত্র, ঠিক আছে? এটা দিয়েও তুমি ডাইরেক্ট অঙ্ক করতে পারবা, হ্যাঁ, এটা দিয়েও এই তিনটার মান বের করতে পারবা। কিন্তু যদি বলো না স্যার আমি ডাইরেক্ট মান বের করব, তাহলে তোমরা এই বাকি 3টাও মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের অঙ্কে করতে সুবিধা হবে, বিশেষ করে নরবিতিকে কাজে লাগবে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, আর এটা থেকে আমরা বাকি 3টা সূত্র পাই। তাহলে আমরা এই 3টা সূত্র প্লাস প্রথম সূত্রটা মনে রাখবো। আর আরেকটা হচ্ছে যদি মুনাফা আসলের কথা বলে, সরল মুনাফায় যদি মুনাফা আসলের কথা বলে, কোন অঙ্কে বলে, তখন আমরা এই সূত্রটি ইউজ করতে পারি যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? যদি আমাদেরকে মুনাফা আসল দেওয়া থাকে, কাকে কি বলে আমি নিচে লিখে দেব। তারপরে আরেকটা সূত্র হচ্ছে যে যদি আমাদের মুনাফা দেওয়া থাকে অথবা মুনাফা আসল দেওয়া থাকে, তখন আমরা এখান থেকে কি কার মান বের করতে পারি? আসলের মান বের করতে পারি। মানে আসল পি সমান সমান এ মাইনাস কত? আই। হ্যাঁ, আর আরেকটা সূত্র হচ্ছে যে আই সমান সমান এ মাইনাস পি। এই মোটামুটি 4টা সূত্র, আর এখানে 3টা, 7টা সূত্র যদি তোমরা একদম টুটস্থ রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবা? এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবা। এখন কাকে কি বলে? এখানে আইকে বলে, প্রথমে যেহেতু আই লেখা আছে, আইকে বলা হয় সরল মুনাফা, সরল মুনাফা, ঠিক আছে? তারপরে পি কে বলা হয় আসল অথবা মূলধন, হ্যাঁ, অথবা পুঁজি, বিনিয়োগ, হ্যাঁ, তারপর হচ্ছে সঞ্চয় অথবা ঋণ, হ্যাঁ, ঋণ বা ব্যাংক থেকে টাকা তোলা, এই ধরনের যাবতীয় যা কিছু আছে তাকে আমরা কি বলি? পি বলি, পি দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে আমাদের আর, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার বার্ষিক শতকরা মুনাফার হার, আচ্ছা, বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফা
অথবা মুনাফার হার। দুইটাই মনে রাখবা, বাংলা লেখাগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কত আমাদের এন, এন মানে হচ্ছে সময়, সময়টা অবশ্যই বছরে হবে, ঠিক আছে। এন হচ্ছে সময়। তারপরে এই যে এখানে এ পেলাম, এই হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল। এই এই হচ্ছে আমাদের তাদের বাংলা পরিচয়। তো আমরা প্রথমেই সূত্রগুলো খুব ভালো করে শিখে নিই এবং পাশাপাশি বাংলা যদি প্রতীকের বাংলাটা মনে রাখতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের যে কোনো অঙ্ক পারবো, ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের নোট খাতায় বা তোমাদের খাতায় এই যে লেখাগুলো আছে সূত্র প্লাস তাদের বর্ণনা একটু লিখে নাও, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা টুটস্থ করে ফেলবা, তোমাদের মূল কাজ। হ্যাঁ, যদি মুখস্থ করে আমার পরবর্তী আলোচনাগুলো শুনো তাহলে তোমাদের কাজে লাগবে। আর যদি বলো না স্যার আমরা মুখস্থ করে নেব, আলোচনাগুলো শুনে নিই বা শিখে নিই, তাহলে তো অবশ্যই পরে মুখস্থ করে নিতে হবে। কারণ সূত্র ব্যতীত তুমি অধ্যায়ের কোনো অঙ্ক করতে পারবে না, অন্য কোনো অপশন নেই। তাহলে এই হচ্ছে মূল বিষয়টা। কারণ কোন অঙ্কটা কিভাবে করে আমি তাকে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে যদি তোমাকে বলে সরল মুনাফা বের করো, ঠিক আছে, তারপরে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার হার কত, তারপরে সময় কত, হ্যাঁ, অথবা মূলধন কত, তখন আমরা এই সূত্র ইউজ করব। যদি তোমাকে বলে যে কোন একটা অঙ্কে মুনাফা আসল দেওয়া আছে, হ্যাঁ, কোন একটা অঙ্কে মুনাফা আসল দেওয়া আছে কিন্তু মুনাফাও নাই আসলও নাই, আলাদাভাবে শুধু মুনাফা আসল দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তখন তুমি এই সূত্র ইউজ করতে হবে। দেখো মুনাফা আসল আর যদি মুনাফার হার অথবা সময় দেওয়া থাকে তখন এই সূত্রটা, কথা বোঝার চেষ্টা করবে। আর তোমার মুনাফা আসল দেওয়া আছে বা মুনাফাও দেওয়া আছে, তখন তুমি এই দুইটার একটা ব্যবহার করে এই সূত্র ইউজ করতে পারবা। বুঝতে পারছি? মানে মুনাফাও দেওয়া আছে, মুনাফা মানে মুনাফা আসলও দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, মুনাফা আর মুনাফা আসল। তখন তুমি এই যে এই সূত্র ইউজ করে এটা ইউজ করতে পারবা। আর যদি না স্যার আমি ডাইরেক্ট ইউজ করবো, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা। আচ্ছা, আমরা অঙ্কে গেলে বুঝতে পারবো, আগে তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবা। আমি আশা করি আমার স্টুডেন্টরা সূত্রগুলো মুখস্থ করে নেবে। এখন আমরা 4 নং প্রশ্নটা দেখি, ঠিক আছে। এই সূত্রগুলো কিন্তু ব্যবহার করবো আমরা, ঠিক আছে, মাথায় রাখবো। এবং যারা নাকি ক্লাস 9-এ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, বিজ্ঞান বিভাগ নিয়ে, তাদের জন্য আমি বলে দিই এই সূত্রগুলো যেভাবে করব আমরা আনসার করব, বিজ্ঞানের যে গণিতের বিশেষ করে আমাদের ফিজিক্সের যে অঙ্কগুলো আছে আমরা এভাবেই করি। তাই এই অঙ্কগুলো শেখা মানে হচ্ছে তোমার ফিজিক্সের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার মোটামুটি একটা ধারণা নেওয়া, ঠিক আছে। এটা মাথায় রাখবো, তাহলে আমাদের শেখা দরকার। আমাদের 4 নং প্রশ্ন বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আলোচনা। এখন আমরা এখান থেকে কি কি দেওয়া আছে আমরা প্রশ্ন ধরে ধরে আমরা দেওয়া আছে অংশটা লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেওয়া আছে অংশ। তাহলে আমাদের অঙ্কে দেখো প্রথমে এই যে কয়টা সংখ্যা দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। এই যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে আরেকটা সংখ্যা। এই 3টা সংখ্যা আমাদের দেওয়া আছে দিয়ে লিখে ফেলতে হবে। আমরা লিখলাম দেওয়া আছে। দেখো আমি কিন্তু সংখ্যা ধরে ধরে কাজ করবো, ঠিক আছে। 10.50 টাকা এটা কি নির্দেশ করতেছে দেখো, ঠিক তার সামনে কি দেওয়া আছে মুনাফার হার 10.50 টাকা বলছে কিনা। তো মুনাফার হার, তো মুনাফার হার এটা আমরা লিখবো মুনাফার হার। এই কাজটুকু যদি ধীরে স্থিরে সুন্দরভাবে করতে পারো নির্ভুলভাবে, তাহলে তোমাদের অঙ্ক সঠিক হবে। তো মুনাফার হারকে এখানে টাকা দিয়ে যদি দেওয়া থাকে তুমি কি লিখবা, এখানে পার্সেন্ট দিবা, মনে থাকবে। তো এই যে দেখো শতকরা বলা আছে কিন্তু, তো আমরা জানি শতকরা বললে পার্সেন্ট দেয় না, আর পার্সেন্ট না দিলে আমরা শতকরা লিখতে হয়। তাহলে যেহেতু আমরা এখানে পার্সেন্ট লিখি নাই, আর যেহেতু অঙ্কটা শতকরায় দেওয়া আছে তাকে শতকরাকে ভাঙতে হবে। তাহলে এখানে ভেঙে লিখলে কি হয়, 100 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা পাই 0.105 এই, ঠিক আছে। ভাগ করে দেখবা এটা আসে কিনা। তারপরে দ্বিতীয় সংখ্যাটা কত, 2000 টাকার নাকি। তার আসল চেনার একটা উপায় হচ্ছে কি, টাকার সাথে অন্তঃসারও থাকবে। এছাড়া তো বাকি লিখিয়ে দিলাম বিনিয়োগ, পুঁজি, ব্যাংক থেকে ঋণ তোলা, ব্যাংকে টাকা জমা রাখা, সঞ্চয়, তারপরে সে মূলধন আসল লেখাই থাকবে। আর যদি টাকার সাথে অন্তঃসারও থাকে তাহলে বুঝতে হবে ওই টাকাটা হচ্ছে কি আসল, মনে থাকবে। তো টাকার সাথে অন্তঃসারও স্পেশালভাবে মনে রাখবা। তো এটা হচ্ছে আসল। আসল পি দিয়ে আমরা ব্যবহার মানে পি দিয়ে প্রকাশ করি, তাই 2000 টাকা। হ্যাঁ, আসল 2000 টাকা। তারপরে 5 বছর স্পষ্ট সময় নির্দেশ করতেছে,
তাহলে আমরা সময় n সমান 5 বছর। এই আমরা লিখে ফেললাম আমাদের তথ্যগুলো। একটু ভালোভাবে খেয়াল করো, আমি কিন্তু একটু দেখো অন্য কালার দ্বারা মার্ক করে রাখছি। তোমার অঙ্কের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে তুমি প্রত্যেকটা সংখ্যা মার্ক করে রাখবা। মার্ক করে দেওয়া আছে দিয়ে তাদের শুধু লিখে দেওয়া, তাদেরকে কি দ্বারা প্রকাশ করি আমরা, ঠিক আছে? আলাদা আলাদা লিখে দিলাম। আর মনে রাখবা মুনাফার হারকে পার্সেন্টে অবশ্যই দেওয়া থাকবে, পার্সেন্ট না থাকলেও শতকরা লেখা থাকবে। তুমি পার্সেন্ট দিয়ে পার্সেন্টকে ভাঙার জন্য 100 দ্বারা ভাগ করবা, তাহলে তোমার মুনাফার হার মানে সঠিক হয়ে যাবে, ঠিক আছে? নাহলে কিন্তু 100 দ্বারা ভাগ না করলে কিন্তু অঙ্ক হবে না, সব ঠিক থাকবে, অঙ্ক হবে না এই একটা মানের কাজের জন্য। তারপরে আসল লিখলাম, সময় দেওয়া আছে, সময় লিখলাম। কি বের করতে বলছে? মুনাফা কত, নাকি? তো আমরা মুনাফা ইচ্ছা করলে এখানে লিখতে পারি যে মুনাফা কি দিয়ে প্রকাশ করি? আয় দ্বারা, মানে হোয়াট, বা নির্ণয় করতে হবে। তুমি ইচ্ছা করলে বাংলাতে লিখতে পারো, নির্ণয় করতে হবে বা বের করতে হবে, ঠিক আছে? বা কত লিখতে পারি আমরা। তাহলে আমরা মুনাফা সূত্র জানি, তো লিখি আমরা জানি। সবসময় সূত্র লিখলে আমরা জানি দিয়ে লিখবা। আয় সমান পি আর এন। তাহলে পির মান কত এখানে? 2000। আর এর মান কত? 0.105। এন এর মান কত? 5। ঠিক আছে, তাহলে সবগুলো আমরা এখন গুণ করে ফেলবো। সবগুলো গুণ করলে কি হয়? 2000 গুণ 0.105 গুণ 5, 1050। 1050 টাকা, এটাই উত্তর। বলো বুঝতে পারছো কিনা? অঙ্কগুলো কিন্তু খুব সহজ, এত জটিল না। আমরা প্রথমেই, আমি আবার বলি, যদি আমার নিয়ম অনুসরণ করো তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোকে লিখে ফেলা। তারপরে যা বের করতে বলছে তার সূত্র ব্যবহার করা, অথবা যদি কোনো একটি তত্ত্ব আমাদের আরও প্রয়োজন হয় তাহলে আমাদের যে তত্ত্বগুলো দেওয়া আছে তার মাধ্যমে বের করে তারপরে তোমার প্রশ্নে যা বলছে তা বের করে ফেলা। এটা যদি অনুসরণ করতে পারো তো ইনশাল্লাহ এই অধ্যায়ে সকল অঙ্ক পারবা, ঠিক আছে? এইগুলো এটা। তারপরে 5 নং প্রশ্নটি দেখি আমরা। 5 নং প্রশ্ন বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে, ঠিক আছে? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? এখানে বার্ষিক মুনাফা কমে গেছে, 10টা থেকে 8 টাকা হয়ে গেছে, মানে 2 টাকা কমে গেছে। আমাদের বলছে এই 3000 টাকায় তাহলে 3 বছরের মুনাফা কত কমবে? তাহলে যেহেতু আমাদের মুনাফার হার কমছে তাহলে তো অবশ্যই মুনাফা কমবে। তাহলে এটার জন্য যে কাজটা করতে হয়, অনেকে আছে অঙ্কটা পারে কিন্তু সে বুঝে না বুঝে করে। এটার জন্য বিষয়টা আমি তোমাকে বলে দিই, যে মুনাফার হার কমবে ওই মুনাফার হার দ্বারা যদি তুমি অঙ্কটা করো তাহলে মুনাফা কত কমছে ওইটা বের হবে। বুঝতে পারছি কিনা? মানে যত মুনাফা কমবে, মুনাফার হার কমে গেছে, ওই মুনাফার হার নিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে মুনাফা কত কম হয়েছে ওইটা বের হবে। ঠিক একই রকম ভাবে বৃদ্ধির কথা যদি বলে তাহলে কত বৃদ্ধি পেল মুনাফার হার, ওইটা নিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে শুধুমাত্র কত টাকা মুনাফা বৃদ্ধি পাইছে শুধু ওইটা বের হবে, টোটাল মুনাফা না, কিন্তু শুধু বৃদ্ধির মুনাফাটা বের হবে। আর কমে গেলে শুধু কত টাকা কমে গেল, হ্রাস পেল, ওই হ্রাসপ্রাপ্ত মুনাফাটা বের হবে। মনে থাকবে কিনা? তাহলে এখানে আমরা কত টাকা মুনাফা কমেছে তা লিখে ফেলি। তো মুনাফার হার, তো প্রথমে দেওয়া আছে মুনাফার হার, আমরা লিখবো দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার কমে কত? 8%, সরি 10%, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। 10% বিয়োগ কত? 8%, কত? 2%, নাকি? তাহলে আমরা এখানে 2কে ভাগ করবো 100 দ্বারা, তাহলে রেজাল্ট পাবো কত? 0.02। বলো বুঝতে পারছি কিনা? আমি কিন্তু এখানে শতকরা লিখি নাই, আমি একটু আগে বলছি মুনাফার হার মানে পার্সেন্ট। আমার অঙ্কে কিন্তু পার্সেন্ট দেওয়া না, কিন্তু শতকরা দেওয়া আছে, বার্ষিক মুনাফা শতকরা, ঠিক আছে? আমি কিন্তু শতকরা লিখে নেই বিধায় আমি এখানে পার্সেন্ট ইউজ করলাম। তাহলে 10 থেকে 8 যদি হয়ে যায় তাহলে 2 কমে গেল, তাহলে 2%কে আমরা ভেঙে কত? 0.02 পেলাম। তারপর আমার কি দেওয়া আছে এখানে একটু যদি আমরা মার্ক করি, এই যে তারপর আমাদের দেওয়া আছে, দেখো কমটা লিখলাম, তারপর 3000 দেওয়া আছে আর 3 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা লিখবো 3000 টাকার বলছে, তাহলে এটা কি হবে? আসল পি সমান 3000 টাকা, ঠিক আছে কিনা? আর 3 বছর বলছে, এটা হচ্ছে সময় এন সমান 3 বছর। তাহলে আমাদের মুনাফা কম বের করতে হবে, মুনাফাটা বের করতে হবে। তো মুনাফা সমান হোয়াট? আয় সমান হোয়াট? তা আমরা জানি ঠিক আগের অঙ্কটা, আয় সমান পি আর এন। তো পির মান হচ্ছে 3000, আর এর মান 0.02, এন এর মান কত? 3।
এখন আমরা দেখি গুণ করলে কত আসে। 3000 গুণ 0.02 গুণ কত 3, 180, তাহলে 180 টাকা। এত উত্তর হয়ে গেল। তাহলে ওই 2% মুনাফার হার কমাতে মুনাফা কত কমে যাবে? 180 টাকা কমে যাবে। এটা হচ্ছে উত্তর। আগের অঙ্কের মতো না? ঠিক আগের অঙ্কটা যেমন ওভাবে করছি শুধু এরকম ভাবে, শুধু এখানে মুনাফার হার কম বোঝাইছে এখানে, আর কিছু না। তারপর তুমি 6 নং প্রশ্নের দিকে তাকাও। 6 নং প্রশ্ন কি বলছে দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 8,850 টাকা হবে? এই অঙ্কটা আমরা একটু দুই ভাবে করব, ঠিক আছে? আমরা কিন্তু এটাই বলছিলাম যে কোনো অঙ্কে যদি মুনাফা আসল দেওয়া থাকে তখন অঙ্কটাকে দুই ভাবে করা যায়। এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের এখানে দেওয়া আছে এই যে 13,000 আর হচ্ছে কত 5 আর হচ্ছে 18,850। একটু ভালোভাবে খেয়াল করো। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা বের করতে বলছে নাকি? তাহলে আর এর মান বের করতে হবে। 13,000 টাকা এটা হচ্ছে আসল, 5 বছর সময়, আর মুনাফা আসলে 8,850 টাকা। তাহলে 8,850 হচ্ছে মুনাফা আসল মানে এ। এখন বোঝা গেছে? তাহলে এই তথ্যগুলো আমরা একটু লিখে ফেলি। আমরা লিখতে পারি দেওয়া আছে কি আসল, প্রথমে দেওয়া আছে, তোমরা দেওয়া আছে লিখে নিবা, ঠিক আছে? আসল পি সমান কত 13,000। তারপর কি দেওয়া আছে সময় এন সমান 5 বছর। তারপর কি দেওয়া আছে মুনাফা আসল। কাকে কি দ্বারা প্রকাশ করতে হয় তা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এ দ্বারা প্রকাশ করে মুনাফা আসলকে 18,850 টাকা। এই হচ্ছে আমাদের 3টে অংশ দেওয়া আছে, লিখে ফেললাম। এটা দেখে দেখে লেখা, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয় নিয়ে এত বেশি বই পড়ার কোনো অপশন নেই। তাহলে আমাদের এখন আমরা যদি মুনাফা আসলের সূত্র ধরে যদি কাজ করি তাহলে আমাদের যেহেতু মুনাফা বের করতে হবে, এটা লিখে ফেলি মুনাফার হার আর সমান হোয়াট। তাহলে আমরা এর মান ধরে কাজ করব। প্রথমে আমরা লিখি, আমরা জানি মুনাফা আসল সূত্রের হওয়া কি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, নাকি? মান বসিয়ে দাও। তাহলে আমার এর মান জানা আছে। এর মান কত 18,850, পির মান কত 13,000। তারপর 1 যোগ আর এর মান কত, আর এর মান জানি না কিন্তু এন এর মান জানি, এন এর মান কত 5। এই তাহলে একটু ঘুরিয়ে লিখি আমরা, ঠিক আছে? 13,000 1 যোগ 5 আর সমান কত 18,850। তাহলে এখন 13,000কে আমরা ওই পাশে নিতে হবে আগে। তো 13,000 দেখো এই অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমরা লিখবো 1 যোগ 5 আর সমান 18,850 বাই কত 13,000। এখন আমরা এই 18,850কে 13,000 দ্বারা ভাগ করব। তো 1 যোগ 5 আর কত পাই দেখি, ভাগ করে ফেলো। দশমিক আসলেও তোমরা লিখে ফেলবো 18,850 ভাগ 13,000। তাহলে কত পাই 261 পাই, সরি 18,850 ভাগ 13,000 1.45 তাহলে আমরা এখন 1কে যদি আমরা ওই পাশে নিই তাহলে বিয়োগ হবে। তাহলে 5 আর সমান 1.45 ভাগ কত আর বিয়োগ কত 1। তাহলে 5 আর সমান কত হবে 0.45, নাকি? তাহলে বা আর সমান কত হবে 0.45 ভাগ কত 5। এখন যদি আর এর মান বের করতে বলছে মনে রাখতে হবে, যদি কোনো অঙ্কে আর এর মান বের করতে বলে তখন তুমি তাকে পার্সেন্টে লিখতে হবে। আর তোমার প্রয়োজনে কোনো একটা অঙ্কের মধ্যে আর এর মান দরকার তখন তুমি তাকে পার্সেন্ট ছাড়া লিখবা। দুইটা কথা কিন্তু আমি আলাদাভাবে বলতেছি। তোমার প্রয়োজন কোনো একটা অঙ্কে তোমার আর এর মানটা দরকার, তখন তুমি আর এর মানটাকে পার্সেন্ট ছাড়া যেভাবে আছে এইভাবে রাখবা। আর প্রশ্নে তোমাকে বলছে আর কত, আর এর মানটা তোমাকে বের করতে হবে, আনসার দেখাতে হবে, তাহলে অবশ্যই পার্সেন্টে দেখাতে হবে। তো এখানে তো আর পার্সেন্ট নাই, তাহলে পার্সেন্ট দেখানোর জন্য কি করতে হবে 100 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। মনে থাকবে পার্সেন্ট ভাঙতে গেলে বাদ দিতে গেলে 100 দ্বারা ভাগ, আর পার্সেন্ট যদি আনতে চাই তাহলে 100 দ্বারা কি গুণ। এই যখনই তুমি 100 দ্বারা গুণ করবা সাথে সাথে তোমাকে পার্সেন্ট চিহ্ন দিতে হবে, কারণ 100 কিন্তু অঙ্কের কোথাও ছিল না। তো এখন আমরা গুণ করে ফেলি।
গুণ করলে কত হয়, ভাগ করলে কত হয়, 20 নাকি? তাহলে 20 এবং 0.45 আমরা গুণ করে ফেলি। 0.45 গুণ 20, তাহলে কত আসে, 9 বা 9, তাহলে 9%। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। বলো বুঝতে পারছো কিনা? মানে আমরা প্রথমে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে প্রশ্নে আমরা তথ্যগুলো তুলে ফেললাম। এখানে আর এর মান বের করতে বলছে, আর মুনাফার হার যেহেতু দেওয়া আছে এ, তাহলে আমরা এর সূত্রটাকে লিখলাম। তারপর এই সূত্রে যেখানে যার মান আছে তার মানটা বসালাম। এর মান আছে এর জায়গায়, দেখা এর জায়গায় এর মান, সমান চিহ্ন দিলাম। পির জায়গায় পির মান বসালাম, ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম। একের জায়গায় এক লিখলাম, যুগের জায়গায় যুগ, আর এর তো মান দেওয়া নাই, বের করতে হবে, আর এর জায়গায় আর লিখলাম। আর এন এর মান 5 দেওয়া আছে, দেখো 5 বসালাম। তারপরে কি করলাম, আমরা একটু ঘুরিয়ে লিখলাম, যেহেতু আমরা যার মান বের করবো তাকে আমরা বাম পাশে রাখি, তাই আমরা একটু মান দুইটাকে অদল বদল করলাম। অদল বদল করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না। যদি তুমি ডান পাশ আর বাম পাশ যদি তুমি চেঞ্জ করো, বিনিময় করো, তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাই চিহ্ন পরিবর্তন হলো না। তারপর 13,000কে আমরা ওই পাশে নিয়ে গেলে, যেহেতু গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ আকার হবে, তো ভাগ করে আমরা কত পেলাম, 1.45। তারপর 1কে যদি আমরা এই পাশে নিতে, বিয়োগ হবে, পক্ষান্তরে নিয়ম, যোগ বিয়োগ হয়ে যায়, বিয়োগ যোগ হয়ে যায়। তাহলে যোগ যোগ চিহ্ন ছিল এই পাশে বিয়োগ হয়ে গেল, বিয়োগ করে পেলাম 0.45। তারপর 5কে নিয়ে গেলাম, যেহেতু 5 এখানে গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হবে। আর যেহেতু আর এর মান বের করবো, তা আমরা তো একটু আগে বললামই, তাহলে পার্সেন্টে বের করতে হবে, তাই আমরা 100 দ্বারা গুণ করলাম পার্সেন্ট আনার জন্য। তারপরে 5 আর 100 কাটাকাটি করে 20 পেলাম, 20 এবং 0.45 গুণ করে কত পেলাম, 9% পেলাম। এই হলো উত্তর। এখন যদি তোমরা অঙ্কটাকে এভাবে না করে যদি বলো যে না স্যার আমার তো এখানে আসল দেওয়া আছে, আবার মুনাফা আসল দেওয়া আছে, যদি কোনো অঙ্কে আসল এবং মুনাফা আসল দুইটাই দেওয়া থাকে, অথবা মুনাফা বা মুনাফা আসল দুইটাই দেওয়া থাকে, তাহলে তুমি কি করতে পারো, দেখো তুমি এ এবং পি দ্বারা কিন্তু একটা সূত্র লিখতে পারো। কার সূত্র, আয়ের সূত্রটা লিখতে পারো। তাই তুমি লিখবা মুনাফা আই সমান কত, এ মাইনাস পি। দেখো তো সূত্র যে তোমরা লিখছো এখানে আছে কিনা এটা। তাহলে এ আর পি থাকলে কিন্তু আয়ের মান বের করা যায়, আবার এ আর আই থাকলে পির মান বের করা যায়, এই জন্য ওই দুইটা সূত্র মনে রাখবা। তাহলে এখানে আমরা এর মান বসালে কত হয়, 8,850 বিয়োগ পির মান কত, 13,000। তাহলে 8,850 থেকে যদি 13,000 বাতিল হয়ে যায়, তাহলে কত থাকবে, যে 5,850 টাকা। একটু ক্যালকুলেটর তোমরা দেখে নিও। আচ্ছা আমি চেক করে ফেলি, 8,850 বিয়োগ 13,000, হ্যাঁ 5,850। তাহলে আমরা পেয়ে গেলাম 5,850 কি আয়ের মান নাকি। এখন আমরা কার মান বের করবো, আর এর মান। এখন আর আমাদের এর মান আর প্রয়োজন নেই, এখন তো আমাদের যে নর্মাল সূত্র আছে ওইটাই ইউজ করতে পারি। তাহলে আমরা জানি আর সমান কত, আই বাই পি এন, জানি কিনা। তারপর মান বসিয়ে দাও। তাহলে আয়ের মান কত, আয়ের মান এই যে বের করলাম 5,850, পির মান 13,000, আর এন এর মান কত 5। আর যেহেতু আমরা আর এর মান বের করতেছি, তাহলে এখানে কি করবো, 100 দ্বারা গুণ করে পার্সেন্ট নিয়ে আসবো। মনে থাকবে, কাজটা করে নিতে হবে কিন্তু মনে করে। তাই 0 কাটতে পারি, ঠিক আছে। তারপরে আমরা দেখি কত আসে এখানে। 5 দ্বারা যদি কাটি, 5 একে 5, আর এটা হবে 5 একে 5, 5 একে 5, 5 7 35, 17, 1170। তাহলে 1170কে আমরা 30 দ্বারা ভাগ করি, 1170 ভাগ 30 আর 13, 130 দ্বারা, সরি, তাহলে আসে কত, 9। এই 130 দ্বারা যদি এটাকে ভাগ করি কত আসবে, 9, তাহলে 9%। দেখো তো আগেরটা 9% আসছিল না, এভাবে করা যাবে। তো তোমরা দুভাবে শিখে রাখবা, কারণ দুইটা অপশন যদি শিখে রাখো, তার একটা দেখবা খুব ভালো পারো, তাহলে তুমি ওই নিয়ম দ্বারা খুব সহজ অঙ্কটা করতে পারবা। আর যদি একটা নিয়ম শিখো তাহলে এটা ভুলে যেতে পারো। এই জন্য যখনই কোনো একটা জিনিসের একাধিক অপশন থাকবে, একাধিক অপশন জানে রাখা এটা বুদ্ধিমানের কাজ। তখন যে কোনো একটা অপশন আমাদের মনে চলে আসে, অথবা আমরা সহজ মনে করি আমরা, তাই আমরা দুইটা অপশনই মনে রাখবো। যারা অঙ্ক বুঝতে পারি বা বুঝতে পারতেছে তাদের জন্য দুইটা নিয়মই কোনো বিষয় না। এইগুলো আমাদের কত নং, মানে আমাদের 6 নং। তারপর দেখো 7 নং প্রশ্নটা। 7 নং প্রশ্নটা বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। একটু অঙ্কটা মনে রাখবা, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম। আর সচরাচর আমাদের এই অধ্যায়ে কিছু অঙ্ক মানে এই সূত্রের মধ্যেই 4-5 ধরনের অঙ্ক আছে, একটু মনে রাখতে হয়। তাহলে এই 7 নং প্রশ্নটা একটু মনে রাখতে হবে। এখন 7 নং প্রশ্নটা মনে রাখা মানে প্রশ্নটাকে মনে রাখা, ঠিক আছে। কি বলছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো মনে রাখার কৌশল কি, শুধুমাত্র সময় দেওয়া থাকবে।
আর কিছুই দেওয়া থাকবে না। আর কি দেওয়া থাকবে? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, অর্ধেক, 1.5 গুণ, 2 গুণ, 5 গুণ, 10 গুণ, ঠিক আছে কিনা? এই দ্বিগুণ দেওয়া থাকবে বা অনেকগুলো যে কোনো একটা গুণাকারে দেওয়া থাকবে, আর শুধুমাত্র সময় দেওয়া থাকবে, আর কিছুই দেওয়া থাকবে না। এটা হচ্ছে মনে রাখার কৌশল। এইভাবে যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে, তাহলে কি যে কাজটা করতে হবে, তোমাকে প্রথমে আসলটা ধরে নিতে হবে। মনে রাখবে, প্রথমে আমরা আসলটা ধরে নেব। আমরা লিখব ধরি আসল পি সমান 100 টাকা। এই প্রথমে আসলটা আমরা ধরে নেব, আসল ধরে নিলাম। তারপরে দেখো এখন অঙ্কে কি বলছে, অঙ্কে কি বলছে 8 বছরে মুনাফা আসলে কত হবে? দ্বিগুণ হবে নাকি? তাহলে আমাদের সময় কত? সময় n সমান সমান 8 বছর। আর মুনাফা আসল কত হবে? দ্বিগুণ হয়ে যাবে না? তাহলে মুনাফা আসল, মুনাফা আসল এর সমান কত? দ্বিগুণ, মানে 2 গুণ 100। তাহলে কত হবে? 200 টাকা। বলো বুঝছে কিনা? আমি আসলটাকে ধরে নিলাম, সময় আমার 8 বছর দেওয়া আছে, আর মুনাফা আসল তারা বলছে দ্বিগুণ হবে। যদি 10 গুণ বলতো আমরা 10 গুণ করতাম, 3 গুণ বলে 3 গুণ করতাম। এতটুকু তো পারবো, তাহলে এই পেয়ে গেলাম। তো আমরা একটু আগের অঙ্ক কি দেখছিলাম? মুনাফা আসল দেওয়া থাকলে আর আসল দেওয়া থাকলে কার মান বের করা যায়? আয়ের মান বের করা যায়। তাহলে আমরা লিখবো মুনাফা আই সমান সমান এ মাইনাস পি, মানে কত? 200 বিয়োগ 100 সমান কত? 100 টাকা। আমি একটু বরাবর লিখতেছি, ঠিক আছে? তোমরা একটু নিচে নিচে লিখবা, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা আয়ের মান কত পেলাম? 100 টাকা পেলাম। আর আসল কত? 100 টাকা। সময় কত? 8 বছর। আমাকে কি বের করতে বলছে? বার্ষিক শতকরা কত মুনাফায়। তাই বার্ষিক শতকরা মুনাফা মানে তো মুনাফার হার। তাহলে মুনাফার হার, মুনাফার হার আর সমান ওয়াট। তা আমরা জানি আর সমান আই বাই পি এ নাকি? তাহলে আয়ের মান হচ্ছে কত? 100, পির মান কত? 100, এন এর মান কত? 8। আর যেহেতু আর এর মান বের করতে বলছে, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। মনে আছে তো? তাহলে পার্সেন্ট দেওয়ার জন্য তাহলে আমরা 100 100 কাটতে পারি। তাহলে এই 100কে 8 দ্বারা ভাগ করো, ভাগ করলে যা হবে তাই উত্তর। 100 ভাগ 8, 12.5, 12.5%। বলো বুঝছো কিনা? এই হচ্ছে আমাদের উত্তর। এখন যদি তুমি মুনাফাটা বের না করতা, তাহলে এই প্রথম 3টা দ্বারা অঙ্কটা করা যেত। ওই যে আয়ের সূত্র, আমরা এর সূত্র বসিয়ে আমি একটু লিখে দেখিয়ে দিই যে এর সমান কত? পি ইন্টু 1 প্লাস আর এন, ঠিক আছে? মান বসিয়ে দাও। এর মান কত? 200, পির মান 100, 1 যোগ আর এর মান তো বের করতে হবে, আর এন এর মান কত? 8, ঠিক আছে? তো বা একটু ঘুরিয়ে লেখো, 100 1 যোগ 8 আর সমান কত? 200, বা 100কে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, 1 যোগ 8 আর সমান কত? 200 ভাগ কত? 100। তাহলে এখানে কত আসবে? 2 নাকি? এখানে 2 আসবে। বা 1 যোগ 8 আর সমান কত? 2। বা কি করা যায়? 8 আর সমান সমান 200, আর 2 বিয়োগ 1, ঠিক আছে? বা আর সমান সমান এখানে 1 আসবে, মানে 1, তাহলে 1 ভাগ 8। তাহলে এখানে আর এর মানকে আমরা পার্সেন্টে ভাগ করবো। একটু আগে দেখেছিলাম 100কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5%। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট। মানে আগের অঙ্কটার যে 2টা অপশন, দেখো এটাকে আমি 2 অপশনে লিখলাম। সরাসরি এর সূত্র দ্বারা, অথবা এ এবং পি দ্বারা আয়ের মান বের করে আমরা আমাদের ওই যে আর এর সূত্র দ্বারা। বুঝতে পেরেছি? তো 2টাই তোমরা প্র্যাকটিস করে নিবা, আশা করি তোমরা পারবা। তাহলে অঙ্কটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথমে কি করতে হবে? আসলটাকে ধরে নিতে হবে। আর অঙ্কে কিন্তু অনেকে মান খুঁজে পায় না, স্যার মান কোথায়, মান স্যার অঙ্ক করবে কিভাবে? এই ক্ষেত্রে আমরা আসলটাকে ধরে নেব। তারপরে দেখো কি বলছে, 8 নম্বরটা কি বলছে? 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। অঙ্কটা 2টা অংশে দেওয়া আছে। একটু মনে রাখবো, অঙ্কটা 2টা অপশন দেওয়া আছে। 2টা অপশনে আমাকে কাজ করে রেজাল্ট বের করতে হবে। প্রথম অংশটা নিয়ে প্রথমে কাজ করবো আমরা। প্রথম অংশটা কি? 6,500 টাকা। দেখো আমাদের এখানে দেওয়া আছে 6,500 টাকা 4 বছরে মুনাফা আসলে এত হয়। এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের এই অঙ্কটার মতন, এই যে এই অঙ্কটা 6 নম্বর অঙ্কটার মতন, ঠিক আছে কিনা? দেখো তো 6 নম্বর অঙ্কটা এমন কিনা, সেম অঙ্কটা, ঠিক আছে? এই দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তো এখানে কিন্তু সেম কথা বলছে। 6,500 টাকা যে হার মুনাফায়, যে হার মানে আমাদের হারটা কিন্তু বলে নাই,
হ্যাঁ, হারটা এখান থেকে বের করতে হবে। 4 বছরে মুনাফা আসলে কত হয়? 8,840 টাকা হয়। তাহলে এই প্রথম অংশটা নিয়ে আমরা কাজ করি। প্রথম অংশে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলবো। আমরা লিখবো প্রথম ক্ষেত্রে, প্রথম অংশে বা প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমাদের? আমাদের দেওয়া আছে আসল, আসল পি সমান সমান 6,500 টাকা। তারপর আমাদের কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময় এন সমান সমান 4 বছর। তারপর কি দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল এ সমান কত দেওয়া আছে? 8,840 টাকা। আমরা জানি আসল আর মুনাফা আসল দেওয়া থাকলে কি বের করা যায়? মুনাফা বের করা যায়। তাই মুনাফা আই সমান কি লিখতে পারি আমরা? এ মাইনাস পি, মানে 8,840 বিয়োগ কত? 6,500। তাহলে কত হয়? 0,4। ঠিক আছে, তাহলে 3 আর এখানে কত? 2, এত টাকা, 2340 টাকা। 8,840 থেকে যদি 6,500 আমরা বিয়োগ করি, 2300 কত? 40 টাকা। তাহলে দেখো মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে, কি বের করতে হবে? মুনাফার হার না? তো মুনাফার হার, প্রথম অংশ থেকে মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার আর সমান হোয়াট? তাহলে আমরা জানি, আমরা মুনাফার হার সূত্র লিখে ফেলি, আর সমান সমান আই বাই কত? পি এন। তে মান বসিয়ে দিই। আয়ের মান কত? এই যে আয়ের মান পাইছি কত? 2340। পির মান কত? 6,500। আর এন এর মান হচ্ছে কত? 4। তো 0 0 কাটতে পারি আমরা নাকি? তাহলে এখানে একটু দেখি আমরা ভাগ করে কত আসে। প্রথমে নিচেরটাকে ভাগ করি আমরা, আর নিচেরটা গুণ করি। 650 বিয়োগ আর গুণ 4, 2600 আসে এখানে। তাহলে আমরা এখানে পাই, নিচে পাই 2600, আর উপর হচ্ছে কত? 234। এখন 234কে 2600 দ্বারা ভাগ করবো আমরা। 234 ভাগ 2600, 0.09। আমরা রেজাল্ট লিখলাম 0.09। এই হচ্ছে আমাদের বিষয়টা। যেহেতু আমরা আর এর মান আমাদের অঙ্কে বের করতে বলে নাই, আমাদের অঙ্ক বলছে কি বের করার জন্য? কত টাকা, মানে টাকা বের করতে বলছে, মানে আসল বের করতে বলছে। আমি কিন্তু বলছিলাম যদি মুনাফার হার বের করতে বলে তাহলে অবশ্যই পার্সেন্টে লিখতে হবে, কিন্তু এখানে তো মুনাফার হার বের করতে বলে নাই, আমাদের টাকার পরিমাণ বের করতে বলছে। কিন্তু মুনাফার হারটা আমাদের প্রয়োজন অন্য ওই পরবর্তী লাইনে কাজ করার জন্য, না দ্বিতীয় ক্ষেত্রে কাজ করার জন্য। তাই আমরা এখানে পার্সেন্ট দেবো না, মনে থাকবে তো। এটা কিন্তু অঙ্কের অংশ না, মানে অঙ্ক তোমাকে এটাকে বের করতে বলে নাই, বের করতে বলছে টাকা, তাই এটাকে যেমন আছে এমন রেখে দিবে, দশমিকে রাখবা। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে কাজ করি আমরা। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেওয়া আছে সময় আর হচ্ছে কি? মুনাফা আসল, এই দুইটা অংশ দেওয়া আছে। আর মুনাফার হার আগের অংশ থেকে লিখতে পারবো। কেন লিখতে পারবো? ওই যে দেখো কি বলছে, ওই একই হার মুনাফায়। ওই একই মানে কি? আগের অংশে যে হার মুনাফাটা ছিল, ওই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে ওই একই বলা আছে, মানে আগেরটা নির্দেশ করতেছে আগের মুনাফার হার। আগের মুনাফার হার কত? 0.09 টাকা। তো আমরা এটা লিখে নিতে পারি। তো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত? 0.09। তারপর কি দেওয়া আছে? সময়, সময় এন সমান কত দেওয়া আছে? 4 বছর। তারপর দেওয়া আছে কি? মুনাফা আসল, মুনাফা আসল এ সমান কত? 10,200 টাকা। দেখো এর আগের অঙ্কে দেখো আমরা কি করছিলাম? আয়ের মানটা বের করছিলাম। কেন? পির মান দেওয়া ছিল। আচ্ছা বলো তো, এখানে কি আমরা আয়ের মান বের করতে পারবো? পারবো না। তাহলে এখানে আমাদের এর সূত্র ইউজ করতে হবে, অন্য কোনো অপশন নেই। বুঝতে পেরেছি? তাই যারা আমরা নাকি এই নিয়ম শিখবো তারা কিন্তু এখানে এসে আটকে যাব। তাই আমি এই জন্য বলছিলাম দুইটা নিয়ম শিখে রাখো, এ দ্বারা অঙ্ক বের করা শিখো, আবার আয়ের মাধ্যমে মান বের করে তারপরে শিখো। দুইটা শিখলে তোমার কাজে লাগবে। তাহলে দেখো এখানে আর এর মান দেওয়া, সময়ের মান দেওয়া, এর মান দেওয়া। তাহলে পির মান দেওয়া নাই, আয়ের মান দেওয়া নাই। অথবা পির মান দেওয়া থাকলে আয়ের মানটা বের করতে পারতাম। তো পির মান তো নয়, পি বের করতে হবে। তাই আমরা এখানে আয়ের সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসল পি সমান কত? হোয়াট বের করব। তা আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এর। এখন আমরা মান বসিয়ে দিই। এর মান কত? 10,200। পির মান বের করব 1 যোগ আর এর মান হচ্ছে 0.09,
আর এন এর মান হচ্ছে কত 4। তাহলে এখানে আমরা এই গুণটা করে ফেলি, 10,200 সমান পি ইন্টু 1 যোগ এখন কত আসবে 0.36 নাকি 4×9 = 36, যোগ করলে এটাই হবে মনে হয়। তাহলে এখানে যোগ করলে কত আসবে, আর গুণ করলে হবে 36, আর যোগ করলে হবে 1.36। 10,200 সমান পি গুণ 1.36, ঠিক আছে। তাহলে একটু ঘুরিয়ে লিখি আমরা, পি গুণ 1.36 সমান 10,200। তাহলে আমরা কি পাই, পি কে রেখে যদি 1.36 কে ওই পাশে নেই, গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তো পি সমান সমান 10,200 ভাগ 1.36। তাহলে দেখো ভাগ করলে কত আসে, 10,200 ভাগ 1.36, 7,500, 7,500 টাকা। এটি উত্তর, মানে পির মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 7,500 টাকা যদি 4 বছরে রাখে তাহলে মুনাফা আসলে কত হবে, 10,200 টাকা হবে। তাহলে এই যে দেখো এটা সবচেয়ে বড় অঙ্ক, ঠিক আছে। এখানে অঙ্কটা দুইটা পার্টে দেওয়া আছে। দেখো প্রথম পার্টের কাজ করছি আমরা, নর্মালি আর এর মান বের করলাম। আশা করি এই পর্যন্ত কারো সমস্যা হওয়ার কথা না, এই আলোচনাগুলো আমি এর আগে করেছি। তারপর কি করলাম, দ্বিতীয় অংশের কাজটা করে নিলাম, যে মান আছে তাদের দ্বারা। এখান থেকে আমরা পির মানটা চাইছি, পির মানটা বের করে ফেললাম। এটা হলো আমাদের 8 নং প্রশ্নের উত্তর, বুঝতে পেরেছি। এখন আমরা যে পরবর্তী যে অঙ্ক আছে ওইটা দেখি। 9 নং প্রশ্নটি বলছে, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে আমাদের কি কি সংখ্যা দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে, 4,760 টাকা দেওয়া আছে, 8.50 টাকা দেওয়া আছে, এই তিনটা দেওয়া আছে নাকি। তাহলে আমরা এই তিনটা আমরা লিখে ফেলে দেওয়া আছে দিয়ে। তো প্রথমে সময় দেওয়া আছে, আমরা লিখবো সময় এন সমান সমান 4 বছর। তারপর দেওয়া আছে 4,760 টাকা মুনাফা পান, তাহলে এটা মুনাফা, ঠিক আছে। একটু আগে পরে পরে দেখবা তাহলে কিন্তু পেয়ে যাবা। মুনাফা 4,760 টাকা, হ্যাঁ মুনাফা। তারপরে মুনাফার হার হচ্ছে 8.50 টাকা, তো মুনাফার হার, মুনাফার হার আর সমান 8.50%। মনে আছে তো পার্সেন্ট লেখার জন্য। তাহলে আমরা কি করব, এটাকে 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাই 0.085। হ্যাঁ, আমাদের বলছে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, জমা রাখা মানে হচ্ছে আসল। তাই আসল পি সমান সমান হোয়াট। তাহলে আমরা জানি যে পির যে সূত্রটা আছে এটা লিখে নাও। আমরা জানি পি সমান সমান কত, I/RN নাকি। তাহলে মান বসিয়ে দাও, আই এর মান কত 4,760, আর এর মান হচ্ছে 0.085, আর এন এর মান কত, এন এর মান হচ্ছে 4। হ্যাঁ, তাহলে আমরা 4 দ্বারা প্রথমে গুণ করব। আমরা আগে গুণ করে দেখব আমাদের রেজাল্টটা কত আসে। নিচেরটা 0.085 গুণ 4 আসে 0.34। আমরা লিখবো 0.34, উপর হচ্ছে 4,760। এখন এটাকে ভাগ করো, তাহলে কত হবে 4,760 ভাগ 0.34, তাই কত আসে 14,000। 14,000 টাকা, এটাই উত্তর। আশা করি আমাদের আগের অঙ্কগুলোর সাথে তোমরা অনেকটা মিল পাচ্ছ, ঠিক আছে কিনা। তত্ত্বগুলো লেখা, যেটাকে বের করতে বলছে ওটা সূত্র লিখে মান বসানো এবং ক্যালকুলেশন করা। এই গেল আমাদের কত নম্বর, 9 নম্বর। তারপর দেখো 10 নম্বরটা কি বলছে। 10 নম্বর বলছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। তাহলে এখানে অঙ্ক কয়টা, দুইটা অংশ, ঠিক আছে। দুইটা অংশ দেখো তো। প্রথম অংশটা আমাদের একটু আগে যে করছিলাম আমরা, যে আমাদের 7 নং প্রশ্নটা, ঠিক আছে। দেখো তো 7 নং প্রশ্নের মতো করে আমাদের এই কমা পর্যন্ত ঠিক আছে কিনা, শুধুমাত্র সময় দেওয়া আছে আর দ্বিগুণের কথা বলছে। তাহলে আমরা এই ধরনের অঙ্কটা কিভাবে করছিলাম, আমরা প্রথমেই আসলটা ধরে নিছিলাম না। তাহলে আমরা প্রথম অংশটা নিয়ে আমরা কাজ করব। তাই প্রথম ক্ষেত্রে বা প্রথম অংশে, যার যেটা খুশি আমরা লিখতে পারি প্রথম অংশে, প্রথম অংশে কত নম্বর, এটা 10 নম্বর। প্রথম অংশে ধরি আসল P
পি সমান কত 100 টাকা, এটা কিন্তু প্রথমে ধরে নিতে হবে নাকি। আর সময় কত দেওয়া আছে আমাদের, এই যে সময় দেওয়া আছে কত 6 বছর, তাহলে 6 বছর। তারপরে মুনাফা আসল নাকি, মুনাফা আসল দ্বিগুণ হবে না, তাই মুনাফা এখানে কি বলছে মুনাফা মূলধন, মুনাফা মূলধন, মুনাফা আসল মূলধন একই কথা, তাই এ সমান দ্বিগুণ, 2 গুণ করতে হবে, তাহলে 200 টাকা। তাহলে যেহেতু এখানে মুনাফা আসল দেওয়া আছে এবং আসল দেওয়া আছে, তাহলে আমরা মুনাফা বের করতে পারি। তো মুনাফা আই সমান সমান এ মাইনাস পি, তো এর মান 200 আর পির মান 100, তাহলে কত হলো 100 টাকা। আমাদের প্রথম অংশে কার মানটা দেওয়া নাই, মুনাফার হার দেওয়া নাই নাকি, বার্ষিক শতকরা যে হারে, তাহলে আমরা হার বের করব, মুনাফার হার। আর সমান হোয়াট, তা আমরা জানি আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান হচ্ছে কত 100, পির মান 100, এন এর মান কত 6 নাকি, তাহলে 100 কাটা, তাহলে উপরে রয়ে গেল কত 1, 1কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 1/6, 0.1666667 নাকি। আমাদের অনেকগুলো রেজাল্ট আসে 0.1666667, মানে মোটামুটি অনেকগুলো লেখার চেষ্টা করবো, যতটুকু তুমি লিখতে পারো। এখানে 6 অনেকগুলো আছে, আমরা 4-5টা লিখে আমরা লাস্টে 7 দিয়ে দিলাম। তো এই হলো আমাদের আর এর মান। আর এখানে কিন্তু আর এর মানটা পার্সেন্টে বের করবো না, কেন, কারণ আর এর মান আমাদের প্রশ্নে বলে নাই, প্রশ্ন বলছে কত টাকা, টাকাটা বের করতে হবে। এখন তোমরা দ্বিতীয় অংশ লেখো, দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ক্ষেত্রে, মনে থাকবে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় অংশে কি বলছে দেখো, সেই হারে, সেই হারে মানে কি আগের অঙ্কের হারে, তাহলে মুনাফার হার আর সমান 0.1666667, ঠিক আছে। তারপরে বলছে কি 4 বছর, একটু যদি খেয়াল করো, এই যে দেখো 4 বছর এর এটা দেওয়া আছে, এই দুইটা মান লিখে ফেলো। তাহলে 4 বছর মানে কি সময় সমান 4 বছর। তারপর দেওয়া আছে কি মুনাফা মূলধন, মুনাফা মূলধন, তো মুনাফা মূলধনকে এ দ্বারা প্রকাশ করি কত 10,050 টাকা, 50 টাকা। আমাদের বের করতে হবে আসল মানে কত টাকা, তাহলে আসল পি সমান কত হোয়াট। তাহলে আমরা জানি এখানে কিন্তু আমাদের আয়ের মান দেওয়া নাই, পির মান দেওয়া নাই, তাই আমরা এই যে এর সাথে সূত্র প্রয়োগ করতে পারতেছি না, তাই আমরা এর সূত্র ডাইরেক্ট প্রয়োগ করবো। এখানে যদি আয়ের মান বের করতে পারতাম তাহলে আমাদের সূত্রটা সহজ হইতো। তাহলে আমরা লিখতে পারি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন নাকি। তাহলে মান বসিয়ে দাও, এর মান কত 10,050, পির মান কত আমরা বের করব সরি, আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে কত, এই যে 0.16667, 0.16667, আর এটা হচ্ছে কত 4, ঠিক আছে। তাহলে একটু ঘুরিয়ে লিখি আমরা, পি ইন্টু 1 প্লাস, এখানে গুণ করি, আমরা গুণ করে দেখি কত আসে আমাদের। এটাকে একটু বড় আকারে লেখার চেষ্টা করবো, ঠিক আছে। 0.112345667 গুণ 4, মানে আমাদের 6টা 6 দিয়ে 8, হ্যাঁ 6টা 6 দিয়ে 8, 0.1234567, তারপরে এখানে যদি ওই পাশে কত আছে 10,050, তারপরে এখানে যদি যোগ করি আমরা কি পাই, আচ্ছা পিকে রেখে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তো 10,050 আর একসাথে যোগ করলে কত হবে 1.66368। এখন দেখো রেজাল্ট কত পাই আমরা, হুম 10,050 ভাগ, তাহলে 1574.99, 1574.99, মানে এটাকে আমরা কি লিখতে পারি 1575 টাকা, একটু প্রায় লিখে দিবা, ঠিক আছে। এই যেটাকে সমান চিহ্ন দাও, বলো বুঝতে পারছি কিনা।
আমরা প্রথমে আমাদের যে যে তথ্য দেওয়া আছে তথ্যগুলোর মাধ্যমে আমরা আর এর মানটা বের করলাম। দ্বিতীয় অংশে দেখো আর এর মানটা লিখলাম, সময় দেওয়া আছে আর মুনাফা মূলধন দেওয়া আছে। আমরা মুনাফা মূলধনের সূত্র লিখে মান বসিয়ে আমরা এখান থেকে পির মানটা বের করে ফেললাম। ঠিক হুবহু অঙ্কটা কিন্তু আরেকটা আমরা এর আগেই করেছি আমরা। তাহলে এই হলো আমাদের 10 নং প্রশ্নের উত্তর। যদি কোথাও সমস্যা হয় আলোচনাগুলো আবার শুনো, একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পারবা। তারপরে 11 নং প্রশ্নটা দেখি আমরা। মানে এই অঙ্কগুলো একটু দুই দুই অংশে দেওয়া আছে, ঠিক আছে? মানে শুধু অনেকে বলো অঙ্ক অনেক বড়, বড় না, তুমি অংশ হিসেবে কাজ করো। এই যে প্রথম অংশটা বুঝতে পারছো কিনা বলো, তারপর তুমি দ্বিতীয় অংশ নিয়ে কাজ করো, তাহলে তো হয়ে গেল। মানে দুইটা অঙ্ক তুমি মনে করো, মানে দুইটা অঙ্ককে একটা অঙ্ক তারা বানাইছে এই। তারপরে 11 নম্বর বলছে, কি বলছে? বার্ষিক শতকরা 5-6 টাকা মুনাফায়, হ্যাঁ, 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এই যে আমাদের মূল বিষয়টা। তাহলে আমরা এখানে দুইটা অংশ দেওয়া আছে। প্রথম অংশে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? প্রথম অংশটা কি কি বলছে আমরা একটু লিখি। তাহলে প্রথম অংশে দেখো আমাদের এই মান দেওয়া আছে, এই দুইটা মান আর এই 500 টাকা, তিনটা মান দেওয়া আছে নাকি? তাহলে আমরা তিনটা মানকে লিখে ফেলি। প্রথম অংশে 6 টাকা, এটা কি বার্ষিক শতকরা নাকি? তাহলে মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান 6%, 6 এই। তারপর 500 টাকার, 500 টাকার, তাহলে এটা আসল টাকার হলে মধ্যে থাকলে আসল হয় এটা 500 টাকা। তারপর 4 বছর মানে সময়, তারপর আর কি দেওয়া আছে? আমাদের মুনাফা যত হয় বলছে, মানে মুনাফা বের করতে হবে, মুনাফা। তা আমরা জানি আই সমান সমান পি আর এন। তাহলে মান বসিয়ে দাও। পির মান কত? 500, আর এর মান কত? 0.06, আর এন এর মান কত? 4। সবগুলো গুণ করো, দেখো কত আসে। সবগুলো গুণ করলে পাই আমরা 500 গুণ 0.06 গুণ 4, 120, 120 টাকা। তাহলে প্রথম অংশ থেকে আমরা কার মান বের করলাম? আয়ের মান। তাহলে আয়ের মান মানে মুনাফা কত? 120 টাকা। এই যে যত মুনাফা হয়, তাহলে মুনাফা কত হয়েছে? 120 টাকা। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। তো মুনাফা তত মানে কি আগেরটা, তো মুনাফা এখন কত হবে? 120 টাকা হবে। তো আমাদের কত টাকার বের করতে বলছে, মানে আসলের মান বের করতে বলছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটু খেয়াল করি। আমাদের এখানে দেওয়া আছে শতকরা 5 টাকা, দেওয়া আছে 2 বছর 6 মাস, আর তত মুনাফা। এই তিনটা অংশ দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এই তিনটা অংশ এখন লিখে ফেলি। দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অংশ আমাদের দেওয়া আছে শতকরা 5 টাকা, তাহলে মুনাফার হার আর সমান 5%। 5%কে ভাঙার জন্য 100 দ্বারা ভাগ করবো, 0.05। তারপর দেওয়া আছে 2 বছর 6 মাস সময়, এন সমান 2 বছর 6 মাস। তাহলে এদেরকে আমরা বছরে নিতে হবে সময় মাসটাকে। 2 বছর যোগ, তাহলে এটা কি করবো আমরা? 6কে 12 দ্বারা ভাগ করব, তাহলে এটাও বছর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত পাই? 6কে 12 দ্বারা ভাগ করলে 0.5 মনে হয়। 2 বছর যোগ 0.5 বছর, এর মানে কত? 2.5 বছর। এই অঙ্কটা একটু এখানে একটু ব্যতিক্রম। মনে রাখবা সময় মানে বছর, কিন্তু এখানে দেখো তোমার বছরও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে। তাই তোমাকে অবশ্যই সময়টাকে বছরে রূপান্তর করতে হবে। তো যেহেতু আমরা জানি 1 মাস সমান 12 বছর আর 1 বছর সমান 12 মাস, তাই আমরা মাসকে যদি বছরে নিতে যাই তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে। তো 6কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 0.5, ঠিক আছে? তারপরে 2 বছর আর 0.5 যোগ করলে, যেহেতু দুইটাই বছর যোগ করলে কত হয়? 2.5 বছর। তো আমাদের মুনাফা তত বলছে। আমাদের মুনাফা কত ছিল? মুনাফা আয় সমান কত? এই যে আগের অঙ্কে 120 টাকা ছিল নাকি? 120 টাকা লিখে ফেললাম।
তাহলে এখানে আমাদের কার মান বের করতে বলছে, আসল বের করতে বলছে। তাহলে আসল সমান পি সমান কত হবে, হোয়াট। আমরা জানি পি সমান সমান আই বাই আর এন। হ্যাঁ, তাহলে আয়ের মান কত, আয়ের মান 120, তারপরে আর এর মান কত 0.05, এন এর মান কত 2.5। তাহলে আগে নিচের ভাগটা করে ফেলি আমরা, আর না নিচের গুণটা, নিচের গুণটা যদি করি তাহলে কি পাই, 0.05 গুণ 2.5, তাহলে কত আসে 0.125, 0.125। এখন এটাকে ভাগ করি আমরা, 120-কে 0.125 দিয়ে ভাগ করবো, 120 ভাগ 960, 960 টাকা। এটি হচ্ছে উত্তর। দেখি বুঝতে পারছি কিনা। আশা করি প্রথম অংশটা কোনো প্রবলেম হওয়ার কথা না, আমরা অনেক আলোচনা করছি প্রথম অংশটার মতন করে। দ্বিতীয় অংশটা কি, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, শুধু সময়টা মাসে দেওয়া ছিল, এটাকে আমরা ভেঙে লিখলাম। এই কাজটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে, 5, 6, 7, 8 বার শুধু এই অংশটা প্র্যাকটিস করবা, তাহলে মনে থাকবে। তারপরে মুনাফা আয় 120 টাকা, কেন, এই যে বলছে মুনাফা তত হয়, মানে আগের মুনাফা যত ছিল তত হবে। তো আগেরটা কত বের করছিলাম, 120 টাকা, তো এটা হবে 120 টাকা। আমাদের বলছে কত টাকার, হ্যাঁ, তাহলে আমাদের আসল বের করতে বলছে, তা আমরা আসলের সূত্র লিখে ক্যালকুলেশন করে মানটা বের করে ফেললাম। এই হলো আমাদের কত নং, 11 নং। এখন আমরা দেখি 12 নং প্রশ্নটা। 12 নং প্রশ্নটা, এটা কিন্তু আমরা একটা অঙ্ক দেওয়া ছিল আমাদের, হ্যাঁ, 12 নং প্রশ্নের অঙ্কের মতো করে করছিলাম, আমরা কমে যাওয়াটা করছিলাম। আমরা তখনই আলোচনা করে নিয়েছিলাম যে বেড়ে গেলে কি করতে হবে। এখানে বলছে বেড়ে গেছে নাকি, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। আয়টা বাড়ছে 128 টাকা, মানে আয় মানে হচ্ছে মুনাফা। আমাদের বলছে মূলধন কত বের করতে হবে। তাহলে আমাদের এই যে অংশগুলো দেওয়া আছে, মানে 8% থেকে 10% বেড়ে গেল, 4 বছর 128 টাকা, এই তথ্যগুলোকে আমরা প্রথমে লিখে ফেলবো। তাহলে আমাদের কি, আমরা প্রথমে লিখবো মুনাফা, মুনাফার হার কত, আর সমান সমান 10% মাইনাস 8%, তাহলে কত 2%। এটাকে ভাগ করবো আমরা 100 দ্বারা, তাহলে পাবো 0.02। দেখো বুঝছে কিনা। তারপরে 4 বছর, তাহলে সময় এন সমান 4 বছর। তারপর কি দেওয়া আছে, 128 টাকা, আয় 128 টাকা বেড়ে গেল নাকি, আয় মানে মুনাফা, আয় সমান 128 টাকা। আমাদের বলছে মূলধন কত, মানে মূলধন মানে পি, পি সমান সমান হোয়াট। তা আমরা জানি পি সূত্র লিখে দিবা, পি সমান কত, আই বাই আর এন। আয়ের মান হচ্ছে 128, আর এর মান 0.02, আর এন এর মান হচ্ছে কত 4। তাহলে এখানে পাই 128 ভাগ 0.08। এখন আমরা ভাগ করে ফেলি, 128 ভাগ 0.08, 1600, 1600 টাকা, এটাই উত্তর। তাহলে তার মূলধন ছিল 1600 টাকা, ঠিক আছে। এই হলো আমাদের 12 নং প্রশ্ন। 13 নং প্রশ্নটি বলছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল এবং মুনাফার হার নির্ণয় করো। আমাদের এই ধরনের যদি প্রশ্নটা, মানে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রশ্নটা এভাবে যদি আসে, তোমরা এখন স্যারের যে যুক্তি অবলম্বন করব তোমরা এটা অনুসরণ করবে, ঠিক আছে, তাহলে সহজেই করতে পারবা। এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথম হচ্ছে আমাদের দেখতে হবে 3 বছরের মুনাফা আসল কত, 1578 টাকা, আর 5 বছরের মুনাফা আসল কত, 1830 টাকা। যেটা বেশি এটাকে আমরা প্রথমে লিখবো। আমরা লিখবো 5 বছরে মুনাফা আসল, মুনাফা আসল কত টাকা, 1830 টাকা। আর 3 বছরে ঠিক নিচে নিচে, ঠিক আছে, মুনাফা আসল কত টাকা, 1578 টাকা। আমরা লিখে নিলাম। তারপর আমরা বিয়োগ করব। তো বিয়োগ যদি করি, 5 বছর থেকে 3 বছর চলে গেলে কত, 2 বছর। 2 বছরে মনে রাখতে হবে, মুনাফা আসল থেকে যদি মুনাফা আসল বাদ দাও,
এটা মনে রাখবা, ঠিক আছে? মুনাফাসল থেকে মুনাফাসল বাদ দিলে আসল বাতিল হবে, মুনাফা থাকবে। কারণ কেন? সরল মুনাফায় আসল একই হয়। সরল মুনাফার ক্ষেত্রে 1 বছরে আসল যা হবে 10 বছর পরে আসল তাই থাকে, 1 কোটি বছর পরে আসল তাই থাকবে। তাই 5 বছরে আসল যা 3 বছরে আসল তাই। তাহলে আমরা যখন বাদ দেই তাহলে কিন্তু কমন অংশটা বাদ যায়, সমান অংশটা বাদ যায়, ঠিক আছে? আর শর্টকাট মনে রাখবা, মুনাফাসল থেকে মুনাফাসল বাদ দিলে কে বাদ যাবে? আসল বাদ যাবে, রয়ে যাবে কে? মুনাফা। তাই আমরা লিখবো 2 বছরের মুনাফা। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে বিয়োগ করো, নর্মাল বিয়োগ করি আমরা। তাহলে 8, এখানে 5 হলে হাতের 1, এখানে 6, 2 হলে 252 টাকা। তো 2 বছরের মুনাফা কত? 252 টাকা। এখান থেকে তুমি 1 বছরের মুনাফাটা বের করো, তাহলে ভাগ করতে হবে। তারপরে তোমার বছর আছে কয়টা? 2টা, 5 এবং 3। তুমি যে কোনো একটাকে টার্গেট নাও। এখানে তোমার একটা অপশন আছে, তুমি চুজ করতে পারবা কোনটা। মনে করো তুমি 5 দিয়ে অঙ্কটা করতে পারবা, 3 দ্বারা অঙ্কটা করতে পারবা। 5 দিয়ে করলে যে উত্তর হবে 3 দ্বারা করলে একই উত্তর হবে, মনে থাকবে তো? তাহলে আমরা যদি 5 বছরটা নিই তাহলে আমরা লিখতে পারি 5 বছরে মুনাফা। তাহলে এখানে গুণ করব, তাহলে আমার কত আসে দেখি আমরা। 252 গুণ 5, 1260 ভাগ কত? 2, 630। তাহলে আমাদের মুনাফা হলো কত? 630 টাকা। এই হলো আমাদের 5 বছরের মুনাফা, 630 টাকা। ঠিক আছে কিনা? আমাদের প্রশ্ন কি বলছে? আসল এবং মুনাফার হার কি করতে? নির্ণয় করতে। তাহলে আসল যদি বের করতে চাই তাহলে আমরা যেহেতু দেখো 5 বছরে যেহেতু মুনাফা পেয়ে গেছি, তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিই কি থাকবে? আসল থাকবে না। সুতরাং আসল পি সমান সমান, ওই যে সূত্র কি ছিল আমাদের? এ মাইনাস আই, মানে এখানে মুনাফা আসল হচ্ছে 1830 টাকা। এখান থেকে আমরা মুনাফাটা বাদ দেব, ঠিক আছে? তাহলে কি পেলাম? 0 0 কত? 2 1 0, 1200 টাকা। এই বলো বুঝছে কিনা? অনেকে এই অংশটা বুঝতে পারে না বা বুঝতে অসুবিধা হয়। আমি আবারও বলি, এই যে দেখো 5 বছরের মুনাফা কত পেয়েছি আমরা? 6630 টাকা। আচ্ছা 5 বছরের মুনাফা আসল কত? 1830 টাকা। তো 1830 টাকার মধ্যে তো মুনাফাও আছে আসলও আছে। তো এখান থেকে যদি মুনাফাটা বাদ দিই কি বাকি থাকবে? আসল। তাই আমরা কি করলাম? মুনাফা আসল থেকে আসলটা, মুনাফাটা বাদ দিয়ে দিলাম, কে রয়ে গেল? আসল রয়ে গেল। তাহলে আমাদের আসল কত? 1200 টাকা। আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন মুনাফার হার বের করব। তো মুনাফার হার বের করার জন্য আমরা আমাদের ওই সূত্রটা লিখবো। তো আমরা জানি আর সমান সমান আই বাই পি এন, ঠিক আছে কিনা? তাহলে এখানে কাকে কি বলে একটু দেখি। এখানে আয়ের মান কত? এই যে দেখো 630 টাকা, এটা মুনাফা কিন্তু আমাদের, নাকি? তারপরে আমাদের পি এর মান কত? এই যে 1200 টাকা মাত্র বের করলাম। তারপরে এন এর মান কত? যেহেতু এই 1200 টাকা কত বছর, বা 630 টাকার বছরটা কত? 5, তাহলে 5 নিতে হবে। এই এখানে কিন্তু উল্টাপাল্টা করে ফেলে অনেকে। যদি আমরা 3 বছর নিয়ে করতাম তাহলে এই যে 3 বছরে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতাম, মুনাফাটা বাদ দিতাম, আমরা আসল 1200 টাকায় পেতাম। সেক্ষেত্রে আর এর মান বের করার জন্য এন এর মানটা কত দিতাম? 3 দিতাম। এখন বুঝতে পারছি আমরা? এইটা বিষয়টা মাথায় রাখা জরুরি। তুমি এখানে যত বছর নিয়ে কাজ করবা তোমার বছরটা তত হবে। এখন এই মানগুলো তুমি এখানে অঙ্কে বসিয়ে দাও। তো মানগুলো বসিয়ে দিলে আয়ের মান হচ্ছে কত? 630, পির মান 1200 ইন্টু এন এর মান কত? 5। যেহেতু আমরা আর এর মান বের করতে বলছে, মুনাফার হার বের করতে বলছে, তাহলে আমরা 100 দ্বারা গুণ করে ফেলবো পার্সেন্ট করার জন্য, ঠিক আছে? এখন আমরা 2 শূন্য কাটতে পারি। তাহলে 5 দ্বারা যদি কাটি আমরা পাই কত? 5 একে 5, তারপর হচ্ছে 13, 5 দুগুণে 10, 5 6 30, 126। তো 12কে যদি 126কে যদি 12 দ্বারা ভাগ করি, 126 ভাগ 12, 10.5। আমরা কত পেলাম? 10.5%। এইটাই উত্তর। একটু ভালোভাবে খেয়াল করি আমরা এই অঙ্কটা একটু মনে রাখবো, ঠিক আছে? আমরা প্রথমে বড় যেটা এটাকে লিখবো, তারপরে ছোটটা নিচে নিচে লিখবো, বিয়োগ করবো। বিয়োগের সময় মনে রাখতে হবে মুনাফা আসল থেকে মুনাফা আসল বিয়োগ করলে কে থাকবে? মুনাফা থাকবে। আসল যেহেতু সমান, আসল বাতিল হবে। তারপর আমরা নর্মাল বিয়োগ করে পেয়ে গেলাম। তারপর 1 বছর বের করে এই দুইটার যে কোনো একটাকে নিয়ে তুমি কাজ করবা। 5 বছর নিয়ে কাজ করতে পারবা, 3 বছর নিয়ে কাজ করতে পারবা। হ্যাঁ, শুধু মনে রাখবা এই যত বছর নিয়ে কাজ করতেছো পরের অঙ্কে মানের মধ্যে এই মানটা বসাতে হবে। এটাই মনে রাখার বিষয়। তাহলে আমরা পেয়ে গেলাম কি? মুনাফা।
দেখো এই বছরের মুনাফা পেয়ে গেলাম, আবার এই বছরের মুনাফা আসল আছে। তো মুনাফা আসল থেকে যদি মুনাফা বিয়োগ করি কি থাকবে? আসল থাকবে। তাই আমরা কি করলাম? মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিয়ে দিলাম, আসল পেয়ে গেলাম। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছে আর এর মান বের করার জন্য। তাই আমরা কি করলাম? আর এর সূত্র লিখলাম। আমাদের যে মানগুলো আছে, আয়ের মান আমরা পাই 630 টাকা, পির মান পাই 1200 টাকা, আর এন এর মান ওই যে 5 বছর ধরে কাজ করছি তাই 5 বছর, 3 বছর হলে 3 বছর মান বসিয়ে আমরা আর এর মান পেয়ে গেলাম। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের 13 নং প্রশ্নের উত্তর। তারপর 14 নং প্রশ্নটা দেখো। দেখো 14 নং প্রশ্ন বা এই অধ্যায়ের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, প্রশ্ন যদি বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো মনে রাখতে পারবা বা নিজেরা করতে পারবা। ঠিক আছে? প্রশ্ন মনে রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নং প্রশ্নটা বলছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? মোট মূলধনের উপর গড়ে কত টাকা হারে আমরা মূলধন পাবো ওইটা বের করতে বলছে, মানে মুনাফার হার বের করতে হবে। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা আর 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে, দেখো এই পার্সেন্টেজে 3000 টাকা রাখছে আর 8%-এ সে 2000 টাকা ব্যাংকে রাখলো। রাখার পরে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? শতকরা কত টাকা হারে, এর মানে মুনাফার হার আমাদের বের করতে বলছে। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা প্রথম যে কাজ করব, আমরা এই প্রত্যেকটা পার্সেন্টের ক্ষেত্রে আমরা আয়ের মানটা, মানে সে মুনাফাটা কত পাবে ওইটা বের করে ফেলবো। ঠিক আছে? মুনাফাটা যদি বের করতে পারি তারপরে আমরা বাকি কাজ আমরা করে নিতে পারবো। তাহলে দেখি মুনাফা বের করা। তাহলে আমরা লিখি প্রথম 10%, 10%-এর ক্ষেত্রে, 10% এর ক্ষেত্রে আই সমান সমান পি আর এন। এখন আমরা একটা সাইড নোট দিয়ে লিখবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের কার মান কি এখন মোটামুটি আমরা একটু চিনতে পারতেছি নাকি? 10% মুনাফার হার, 3000 টাকা হচ্ছে আসল। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখে নেই, আর সমান 10%, এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো? 100 দ্বারা ভাগ করবো। তাহলে পাবো কত? 0.1। আর পির মান হচ্ছে কত? 3000। এই সাইডে আমরা ডান পাশে লিখে নেব। ঠিক আছে? তো স্যার এন এর মান, হ্যাঁ এখানে এন এর মান হচ্ছে 1 বছর। দেখো এখানে কিন্তু কোনো বয়স মানে আমাদের সময় উল্লেখ করা নেই। করছে যেহেতু অঙ্কের কোথাও কোনো সময় উল্লেখ করা নাই, তাহলে ধরে নিতে হবে কয় বছর? 1 বছর। মনে থাকবে আমাদের এখানে সময় বের করতে বলে নাই, সময় উল্লেখ করে নাই, কোথাও কোনো সময় উল্লেখ করা নাই, বলেও না যে যে এত বছরে বলে নাই। তাহলে যদি অঙ্কের কোথাও সময় উল্লেখ করা না থাকে আমরা 1 বছর ধরে নেব। তাহলে আমরা এখানে লিখবো এন সমান কত? 1 বছর। তাহলে এখানে মান বসিয়ে দাও। পির মান কত? 3000 ইন্টু 0.1 ইন্টু কত? 1। তাহলে এখানে আমরা পাবো 300 টাকা। গুণ করলে 300 টাকা পাওয়া যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আয়ের মান কত? 10% ক্ষেত্রে আয়ের মান কত? 300 টাকা। এখন লিখবো কত পার্সেন্টে? পরেরটা হচ্ছে 8%-এ। 8%-এর ক্ষেত্রে আই, এটাকে 1 দিয়ে দাও, এটাকে দাও 2, পি আর এন। এখানে কার কার মান কি দেখো? এখানে আর এর মান হচ্ছে 8%। তা 8% হলে 8কে 100 দ্বারা ভাগ করা, তাহলে হবে 0.08। ঠিক আছে? তারপর হচ্ছে পির মান কত? 2000 টাকা। 2000 টাকা, এই যে দেখো 2000 টাকা, এখানে 2000 টাকা। তাহলে আর এন এর মান তো আমরা বলছিলাম যেহেতু উল্লেখ করা নেই, তাহলে 1 বছর। মান বসিয়ে দিই। পির মান হচ্ছে কত? 2000, 0.08 ইন্টু কত? 1। তাহলে কত পাই? 160 টাকা মনে হয়। একটু গুণ করে দেখবো। ঠিক আছে? 160 টাকা। আচ্ছা আমি একটু গুণ করে নিই। 2000 গুণ 0.08 ইন্টু কত? 1। হ্যাঁ 160 টাকা। এখন আমার হচ্ছে মোট মূলধনের উপর নাকি? তো মোট মূলধন, তাই প্রথম মূলধন কত? 3000, দ্বিতীয় মূলধন কত? 2000। তাই মোট মূলধন, মোট মূলধন তো মোট মূলধনটা আমরা পি লিখি এখানে। পি সমান কত? 3000 যোগ 2000 সমান কত? 5000 টাকা। ঠিক আছে? তারপর হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা, কারণ মোট মূলধনের সাথে যদি তুমি মুনাফার হার বের করতেছো তাহলে মুনাফা জানা জরুরি। মোট মুনাফাটা কত? আয় সমান সমান কত? 300 টাকা আর 160 টাকা। 300 যোগ 160 কত? 460 টাকা। আমাদের প্রশ্ন স্পষ্ট বলছে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে।
ঠিক আছে? তো আমাদের মোট মূলধন এবং মোট মুনাফা বের করব আমরা। তাহলে এখানে আমরা কার মান বের করব? আমাদের মুনাফার হার। তো মুনাফার হার আর সমান সমান হোয়াট? তা আমরা জানি আর সমান সমান পি বাই আর এন, আর আই সমান সমান পি এন। মান বসিয়ে দাও। আয়ের মান কত? 460, পির মান হচ্ছে 5000, আর এন এর মান কত? 1। ওই যে আমরা বলছিলাম সময় উল্লেখ করানো থাকলে 1। এখন তুমি যেহেতু আর এর মান বের করতেছি, তাহলে আমার কি করতে হবে? এখানে 100 দ্বারা গুণ করে পার্সেন্ট দিতে হবে, মনে আছে তো? তাহলে 0 0 2টা কাটতে পারি। তাহলে 460কে আমরা 50 দ্বারা ভাগ করব। 460 ভাগ 50, 9.2। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 9.2%। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই 9.2% হারে আমরা মোট মূলধনের উপর আমরা এই পরিমাণ মুনাফা পাবো। বুঝতে পেরেছি কিনা? তাহলে অঙ্কগুলো মনে রাখার জন্য দেখো, আমি আশা করি তোমরা কাজগুলো বুঝতে পারতেছো। শুধু মনে রাখার জন্য, এখন সবার একটা কমন প্রবলেম, যারা দুর্বল, যারা ভালো, যারা মোটামুটি, সবার একটাই কমন প্রবলেম, স্যার মনে থাকে না। আমি আবার বলি, কাজগুলো তোমাকে বারবার করতে হবে, ঠিক আছে? তোমাকে 1 বছর সময় কিন্তু তোমার হাতে আছে। তাহলে 1 বছর সময় যেহেতু তোমার হাতে, তাহলে 1 বছরে কিন্তু তুমি প্রচুর সময় পাচ্ছ। এই সময়টা দেওয়া হয়েছে তোমাকে প্র্যাকটিস করার জন্য। তাই তুমি প্রচুর প্র্যাকটিস করো, যেহেতু তোমাদের জুনিয়র ভিত্তিক পরীক্ষা আছে। তাই এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 15 নম্বর দেখো। 15 নম্বর কি বলছে? রড্রি গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, আমাকে মুনাফার হার বের করতে বলছে। তা আমরা প্রথমেই মুনাফার হারটাকে ধরে নেব, যে ধরি মুনাফার হার কত? আর টাকা। এবং দুইটা ক্ষেত্র তো, দুই ক্ষেত্রে মুনাফার হার সমান তারা বলছে। আমরা এটা প্রথমে লিখে দেবো, ঠিক আছে? ধরে দিয়ে লিখে দেবো। 15 নম্বর, ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান সমান আর। ধরে নিলাম আমরা। এখন দেখো, প্রথম ক্ষেত্রে কি বলছে? 3 বছরের জন্য 10,000 টাকা নাকি, আর 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। আমরা প্রথম ক্ষেত্রে লিখি। প্রথম ক্ষেত্রে এত টাকা ঋণ নিয়েছেন, তাহলে আমরা এখানে আয়ের মানটা বের করি আমরা, কারণ এখানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর মুনাফার হার তো আমরা আর ধরে নিলাম। তো নাই কে? আয়। তাহলে আমরা মুনাফাটা বের করব। তো প্রথম ক্ষেত্রে মুনাফা আই সমান I1 সমান কত? পি আর এন। তাহলে এখানে একটু ছোট করে মানটা ডান পাশে লিখে নাও। পির মান কত? 10,000 টাকা, ঠিক আছে কিনা? তারপরে আমাদের এন এর মান কত? 3 বছর। হ্যাঁ, আর কার মান? আর এর মান তো আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি পাই দেখো, 10,000 গুণ আর গুণ 3, তাহলে কত পেলাম? 30,000 আর টাকা। একক যেহেতু টাকা লিখলাম, কারণ এই যে প্রথম ক্ষেত্রে আমাদের এই মানগুলো দেওয়া আছে, 3 বছর আর 10,000 টাকা। আছে কিনা? ঠিক একই রকম ভাবে আমাদের দেখো, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে 4 বছর আর 15,000 টাকা। তো আমরা এটা নিতে পারি। তো স্যার আয়ের মান কেন বের করতেছেন? এই যে দেখো, মোট এত টাকা মুনাফা দিচ্ছেন, তাহলে মোট মুনাফাটা কত? 9,900 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে দুইটা মিলিয়ে 9,900 টাকা মুনাফা দিচ্ছেন। তাই প্রথম ক্ষেত্রে মুনাফাটা আমরা জানি না, তাই মুনাফাটা বের করার চেষ্টা করলাম। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা বের করব, আর এই দুইটা মুনাফা একসাথে করলে কত হবে? 9,900 টাকা। তখন এখান থেকে আমরা কার মান? আর এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান সমান পি আর এন। এখানে পির মান কত? পির মান হচ্ছে কত? 15,000 টাকা। এখানে এন এর মান কত? 4 বছর। তাহলে আমরা মান বসিয়ে দিই, 15,000 গুণ আর গুণ 4, তাহলে কত? 60,000 আর। তাহলে প্রথম ক্ষেত্রে আয়ের মান হচ্ছে 30,000 আর, দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মান মানে মুনাফার হার হচ্ছে 60,000 আর। তো দুইটাকে মিলালে কত হবে? 9,900। প্রশ্ন মতে I1 প্লাস I2 সমান কত? 9,900। বলো বুঝতে পারছি কিনা এখন? তাহলে আমরা I1 এর মানটা জানি কত? 30,000।
আর আর আই2 এর মান হচ্ছে কত 60,000, আর এখানে কত 9,999, 9,900। তাহলে আমরা 30,000 আর 60,000 আর যোগ করলে কত হয় 90,000 আর সমান 9,900। বা আর এর মান যেহেতু বের করতে বলছে আর সমান আটটাকে রেখে বাকিটাকে পাঠিয়ে দিলে ওই পাশে ভাগ হবে। এখানে নিচে 90,000, উপরে 9,900। যেহেতু আর এর মান বের করতে বলছে প্রশ্নের মধ্যে, এই যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। আর মুনাফার হার বের করলে কি করতে হবে, পার্সেন্টে বের করতে হয়। তো 100 গুণ করলাম। এখন শূন্যগুলো বাদ দিতে পারি আমরা, ঠিক আছে, এই বাদ দিয়ে দাও। তো 9 দা কাটাকাটি করলে কত হবে 11, তাহলে কত হবে 11%। এটাই হবে উত্তর। বলো বুঝতে পারছো কিনা? আমরা প্রথম ক্ষেত্রে আয়ের মানটা বের করলাম। প্রথম আয়ের দেখো 3 বছরে 10,000 টাকা দিয়ে আমরা আয়ের মানটা বের করে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে 4 বছরে 15,000 টাকা ধরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মানটা বের করে ফেললাম। আর মুনাফার হার তো আমরা প্রথমে আর মান ধরে নিলাম। তাহলে এই দুইটা মুনাফা মিলালে কত হয় 9,900 টাকা। এটা কিন্তু বলছে ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তাহলে এই দুইটা যোগ করলে 9,900 টাকা হয়। দুইটা মান বসিয়ে আমরা এখান থেকে আর মান বের করলাম। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 15 নং প্রশ্ন। 16 নং প্রশ্নটি বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? এই যে প্রশ্নটা আমরা 7 নম্বর এবং আমাদের যে এই 10 নং প্রশ্নটি আছে ওইখানে কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে, 7 এবং 10-এ। তাহলে এই ধরনের প্রশ্নের জন্য আমাদের প্রথম কাজ কি ছিল, আসলকে ধরে নেওয়া। আমরা প্রথমেই আসলটাকে ধরে নিই। ধরি আসল পি সমান কত টাকা 100 টাকা। তাহলে আমাদের সময় কত দেওয়া আছে, সময় এন সমান এখানে কত দেওয়া আছে 6 বছর। তারপর মুনাফা আসলে দ্বিগুণ হবে নাকি, তে মুনাফা আসল এ সমান দ্বিগুণ, মানে 100 গুণ 2 সমান 200 টাকা। তো যেহেতু মুনাফা আসল দেওয়া আছে এবং আসল দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে মুনাফা বের করতে পারি। তে মুনাফা আর আই সমান মুনাফা আই সমান কত এ মাইনাস পি, মানে 200 বিয়োগ 100 সমান 100 টাকা। 100 টাকা। তাহলে এখন আমরা কি পাই, এখানে আমাদের যেহেতু বলছে একই হার মুনাফায়, তো মুনাফার হারটা এখানে দেওয়া নাই, তো মুনাফার হারটা বের করবো আমরা। তো মুনাফার হার আর সমান হোয়াট, তা আমরা জানি আর সমান কত আই বাই পি এন। তাহলে আয়ের মানটা কত এখানে 100, পি এর মান 100, এন এর মান কত 6 নাকি। তাহলে 100 কাটা এককে যদি 6 দ্বারা ভাগ করি কত আসে 1/6। তো 0.1666 অনেকগুলো 6 আসে নাকি। তাহলে আমরা এখানে লিখি 0.166667, ঠিক আছে, 5টা দিয়ে 7 দিয়ে দিলাম। যদি পারো সবগুলো লিখবা, না হলে এইভাবে মানে 4-এর অধিক 5-6টা লিখে দিবা। অল্প লিখবা না, কিন্তু অল্প লিখলে আমাদের উত্তর মিলে না। তা আমরা লিখে দিলাম, আর এর মান পেয়ে গেলাম এটা। এখন আমাদের বলছে কত হবে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আমাদের এখানে সময় দ্বিতীয় অংশে সময় বের করতে বলছে, আমরা কিন্তু দ্বিগুণ পর্যন্ত কাজ করছি। তারপর বলছে কত বছরে তা মুনাফা আসলে কত গুণ হবে, 3 গুণ হবে। তাহলে দ্বিতীয় অংশ, এটা ছিল প্রথম অংশটা। দ্বিতীয় অংশে বলতো আমরা এখানে মুনাফা আসল কত 3 গুণ না, হার তো ঠিকই থাকবে। তাহলে মুনাফার হার আমরা লিখে নেই, মুনাফার হার কত আর সমান 0.1, 1 2 3 4 5 7 নাকি, 5টা লিখে দেওয়া। তারপর আমাদের কি দেওয়া আছে আর 3 গুণ, মুনাফা আসল 3 গুণ। তাই মুনাফা আসল এ সমান 100 গুণ কত 3, মানে 300 টাকা। আর আমাদের আসল কত, আসল তো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম 100, 100 টাকা। এই দেখো 3টা তথ্য কিন্তু দেওয়া আছে আমাদের। তুমি প্রশ্ন করতে পারো স্যার এখান থেকে শুধু 3 গুণ বলা আছে, কিছুই বলা নাই। না, বলছে একই হার মুনাফায়, বোঝার চেষ্টা করো। একই হার মানে কি, এখানে যতগুলো শর্ত আছে, যতগুলো ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে মুনাফার হার এক হবে। তো ওই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তো আমরা এই পর্যন্ত মুনাফার হার কত পেয়েছি, এই অংশটা পেয়েছি। কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে।
তো বছরটা বের করতে বলছে, আর মুনাফা আসল কত গুণ হবে? 3 গুণ। তাহলে আমাদের আসল তো যা আছে তাই থাকবে, আসল কত? 100 টাকা। আর মুনাফা আসল 3 গুণ, মানে 3 গুণ করতে হবে। আর আমাদের আসল 100 টাকা, তাহলে আমাদের বের করতে হবে কি? সময়। তা আমরা সময় সূত্র কি জানি? তা আমরা জানি এন সমান কত? আই বাই পি আর। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমাদের না, এখান থেকে সরি, এখান থেকে আমরা আয়ের মানটা বের করে নিই, তাহলে সহজ হবে আমাদের। মুনাফা আই সমান সমান এ মাইনাস পি। তাহলে এর মান এখানে কত? 300 নাকি? 300 বিয়োগ এর পির মান 100, তাহলে কত পেলাম? 200। এখন আমরা এটা ভুল হয়ে গেছিল, এটাকে বের করতে হবে। হ্যাঁ, এখন লিখতে পারি আমরা জানি এন সমান কত? আই বাই পি আর। তাহলে এখন বলো আয়ের মান কত? 100, সরি 200। আয়ের মান 200, পির মান হচ্ছে 100, আর আর এর মান হচ্ছে কত? 0.16666667। তাহলে আমরা এই দুইটা শূন্য কাটতে পারি। এর মানে আমরা 2কে আমরা এইটা দ্বারা ভাগ করব। 2 ভাগ 0.1, 1 2 3 4 5 7, তো 11.999 আসে। ঠিক আছে, আমাদের রেজাল্টটা কত আসছে? 11.99। আমরা লিখতে পারি কত? 12 বছর। শুধু কি লিখে দেব? প্রায়। বুঝতে পেরেছি কিনা? 11.99 মানে হচ্ছে 12, আমরা 12 লিখতে পারি। তাহলে এইভাবে দেখো আমরা কাজটা করে হলো। এই অঙ্কটা কিন্তু আমরা এর আগে বলছি 7 নং এবং 10 নং প্রশ্নটা ছিল আমাদের। তাহলে এটার মতো করে শুধু এই অঙ্কটা করে ফেলা, পূর্বের অঙ্কের মতো আলোচনা। 17 নং প্রশ্নটি বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা, আর মুনাফা আর আসলের একটা অংশ দেওয়া আছে, আর বার্ষিক শতকরা 8 টাকা দেওয়া আছে। এই 3টা অংশ দেওয়া আছে। একটু স্পেশালি অঙ্কটা মনে রাখতে হবে। এই অঙ্কটা একটু একটু ধরাটা, প্রথম অংশটা একটু ভিন্ন রকম। কেন ভিন্ন রকম? এই অংশ দেখো একটা তুলনা দেওয়া আছে, মুনাফা আসলের 5/2 অংশ। যদি এভাবে যদি তুলনা দেওয়া থাকে, মানে একটার সাথে আরেকটার তুলনা দেওয়া হয়, একটা আরেকটার উপর নির্ভরশীল হয়, তো প্রথম আমরা যে কাজটা করব, একটাকে ধরে নেব। এখন কাকে ধরে নিতে হবে? ধরে নেব আমরা যার সাথে কার কি থাকবে? এর থাকবে। দেখো মুনাফা আসলের সাথে অংশটা দেওয়া আছে, ঠিক আছে কিনা? তাই আমরা আসলটা যদি ধরে নেই তাহলে মুনাফাটা পেয়ে যাব। এখন আসল কত ধরবো? শুধু এই অঙ্কের জন্য না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন দেখবা তোমার কোনো একটা অংশ ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে নিচে যেটা আছে ওইটার ওই গুণ অনুপাতে তুমি ধরে নিবা। তাহলে যদি এখানে 5 দেওয়া আছে, তাহলে আমরা 5 অনুপাতে ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা আসলটাকে 5 কো ধরে নেব। যদি 5 কো ধরে নেই তাহলে মুনাফাটা আমরা একটা সরল আকারে পাবো। হ্যাঁ, আর যদি আমরা অন্য কোনো অংশ ধরি তাহলে কিন্তু এটা সরল আকারে পাবো না। তাহলে আমরা একটু এই অংশটা প্রথমে ধরে নিতে হবে। তো ধরি আসল পি সমান সমান 5 কো টাকা। মনে থাকবে তো? আসল কত? পি সমান 5 কো টাকা ধরে নেবো। কেন 5 ধরলাম? নিচে 5 দেওয়া আছে, নিচে যদি 10 দেওয়া থাকতো আমরা 10 কো ধরতাম, 3 দেওয়া থাকলে 3 কো ধরতাম, 7 দেওয়া থাকলে 7 কো ধরতাম। তো সুতরাং মুনাফাটা কি হবে? কারণ একটা তো আরেকটার সাথে তুলনা দেওয়া নাকি? তো মুনাফা আই সমান সমান কি হবে? 5 কো এর 5/2 কত? 2 অংশ নাকি? 2 অংশ বা টাকা দিতে পারে, অংশ গুণ করা দেওয়াতে এখন টাকা লিখে ফেলি আমরা, এত টাকা। তো 5 5 কাটা, তো কত পেলাম? 2 কো টাকা। বলো তো বুঝতে পারছি কিনা? এই যাতে এখানে ভগ্নাংশটা পরিহার হয় তাই কিন্তু আমরা ওই 5 কো ধরে নিয়েছিলাম। এভাবে আমরা ভগ্নাংশের নিচের অংশটাকে আমরা ধরে নেব। ঠিক আছে, তত ক আকারে। তাহলে আসলটা ধরে নিলাম, আমরা মুনাফাটা পেয়ে গেলাম যেহেতু তুলনা দেওয়া ছিল। আর প্রশ্নের মধ্যে দেখো বলছে মুনাফা আসল কত? 5,600 টাকা না? তাহলে আমাদের এখানে আসল হচ্ছে 5 কো টাকা, মুনাফা হচ্ছে 2 কো টাকা। তাই আসল আর মুনাফা মিলালেই তো মুনাফা আসল হয়। সুতরাং মুনাফা আসল। যেহেতু আমাদের প্রশ্নে মুনাফা আসল দেওয়া আছে, তাই আমরা চেষ্টা করব এই আমাদের অঙ্কর মধ্যে যে মুনাফা আসল আছে তাদেরকে যোগ করে মুনাফা আসল বের করা। দেখো কত পেলাম? 7 কো টাকা। দেখো তো হয়েছে কিনা? 7 কো টাকা। তাহলে প্রশ্নে দেওয়া আছে আমাদের মুনাফা আসল 5,600 টাকা, আর আমরা মুনাফা আসল পাইছি কত টাকা? 7 কো টাকা। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে
7 ক সমান সমান 5,600 টাকা। এই হচ্ছে আমাদের বিষয়টা। বা ক সমান সমান 5,600 বাই কত 7। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত পাই? 8 দ্বারা কাটা যায়, ঠিক আছে, 7 থেকে 7 800 টাকা হবে, তাই কত 800 টাকা। তাই আমরা ভাগ করে পেলাম 800 টাকা। তাহলে কর মান যেহেতু পেয়ে গেছি, এখন আমরা কিন্তু আসলের মান বের করতে পারি, মুনাফার মান বের করতে পারি। তাই সুতরাং আসল পি সমান সমান 5 গুণ 800 সমান সমান 4,000 টাকা, ঠিক আছে। আর মুনাফাটা কি হবে? মুনাফা আই সমান সমান 2 গুণ 800 সমান সমান কত? 1,600 টাকা। দেখো দুইটা মান পেয়ে গেলাম। আর আমার এখানে কি দেওয়া আছে? বার্ষিক মুনাফা কত? 8 টাকা দেওয়া আছে। তো মুনাফার হার আর সমান সমান 8%, মানে তাকে 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 0.08। তাহলে আমরা আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, কি বের করতে বলছে? সময়। তাহলে আমরা কি লিখতে পারি? এন সমান সমান আই বাই পি আর। তাহলে মান বসিয়ে দাও। আয়ের মান কত? 1,600। পির মান কত? 4,000। আর আর এর মান কত? 0.08। হ্যাঁ, তাহলে আমরা এই 0 দুইটা শূন্য কাটতে পারি। তাহলে এখানে নিচে যদি আমরা গুণ করলে কত হয়? 40 গুণ 0.08, তাহলে কি কত হবে? 3.2, 3.2। এখন 16কে 3.2 দ্বারা ভাগ করি আমরা। তো 16 ভাগ 3.2 কত আসছে? 5। সমান সমান 5। তাহলে কি হবে? বছর। এটি হচ্ছে উত্তর। বলো বুঝতে পারছি কিনা? আমরা প্রথমে এই অংশটা মনে রাখতে হবে। যদি এভাবে কোথাও দেখো যে আমাদের মুনাফার অধ্যায়ে আরেকটার অংশ হিসেবে দেওয়া আছে, তো নিচে যেটা দেওয়া আছে ওইটার আকারে এবং যার সাথে এর থাকবে তাকে ধরে নিবা। ধরে নিলাম আসল পি সমান 5 কোটি টাকা, ঠিক আছে। তারপরে মুনাফা হবে কত? 5 কোয়ের 5/2। তারপরে 5 কাটা, তাহলে 2 আর ক থাকবে? 2 কোটি টাকা। এখন এই মুনাফা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফা। তো দুটো একসাথে করলে কি হয়? মুনাফা আসল হয়। আমরা মুনাফা আসলটা বের করলাম। আমাদের প্রশ্নে মুনাফা আসল দেওয়া আছে কত? 5,600 টাকা। তাই প্রশ্ন মতে আমাদের মুনাফা আসল আর প্রশ্নের মুনাফা আসল ইকুয়াল করলাম। এখান থেকে কর মানটা বের করলাম। তো কর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, বলতো মুনাফার আসল বের হবে কিনা? তাই আমরা আসল আর মুনাফাটা বের করলাম। আর প্রশ্ন দেওয়া আছে কি? শতকরা মুনাফা 8। তাহলে আমরা এটাকে 8% লিখে এখান থেকে মান বের করলাম। তাহলে আমাদের বের করতে বলছে সময়। তো সময়ের সূত্র কি? আই বাই পি আর। মান বসানোর পরে আমরা কত পেলাম? 5 বছর পেলাম। আশা করি আমরা বুঝতে পারবো যদি মনোযোগ সহকারে দেখি। তারপরে 18 নংটা দেখি আমরা। 18 নংটা কি বলছে? জামিল সাহেব পেনশন পেয়ে 10 লক্ষ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। উনি 10 লক্ষ টাকার 3 মাস ভিত্তিক যে আছে আমাদের 5 বছর মেয়াদি, 3 মাস ভিত্তিক 5 বছর মেয়াদি উনি একটা সঞ্চয়পত্র কিনেছেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাসে কত টাকা পাবেন? এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে এটা আসল হবে। তারপর বলছে 3 মাস অন্তর, 3 মাস অন্তর উনি বলছেন মানে মুনাফাটা পাবেন উনি 3 মাস অন্তর অন্তর পাবেন, মানে তাহলে সময়টা কত? 3 মাস। তারপরে মুনাফার এই যে হার দেওয়া আছে কত? 12%। আর সময় কত? 5 বছর। একটু একটু ভালোভাবে খেয়াল করি আমরা, এখানে একটু পেঁচানো, ঠিক আছে। এটা আমাদের কাছে একটু জটিল লাগে। উনি 5 বছর জন্য উনি রেখেছেন, আবার 3 মাস পর পর উনি মুনাফা পাবেন। আমাদের প্রশ্ন করছে প্রথম কিস্তিতে, মানে প্রথম 3 মাস পর কত টাকা পাবেন। তাহলে এখানে কিন্তু এই 5 বছরটা কিন্তু জাস্ট একটা ফরম্যাট। 5 বছরের জন্য উনি ব্যাংকে টাকাটা রাখছেন, 5 বছর রাখছেন, 5 বছর পরে উনি টাকাটা আবার তুলে ফেলবেন, ঠিক আছে। কিন্তু উনি যে ওনার লাভ বা লভ্যাংশ বা সুদ অথবা মুনাফা যেটাই বলি না কেন, উনি 3 মাস পরে পরে নেবেন। তাহলে এখন ব্যাংক তো ওনাকে 3 মাস হিসাব করে টাকাটা দিবে। 3 মাস এবং আমাদের প্রথম কিন্তু বলছে এটাই, প্রথম 3 মাস পরে কত টাকা মুনাফা পাবেন। তাহলে এখন সময়টা কি হবে? সময় কি 5 বছর হবে নাকি 3 মাস হবে? তাহলে অবশ্যই 3 মাস হবে। আমাদের 5 বছরটা কিন্তু এখানে হবে না। তো এই যে 5 বছরটা এখানে কিন্তু হবে না। বুঝতে পেরেছি আমরা? এটাই অনেকে পেস লাগাই দেয়, কি করে 5 বছরটা ধরে নেই। তোমাকে যত সময় বলবে তুমি তত সময়ের মধ্যে হিসাব করবা। তোমাকে বলছে 3 মাস পরে কত মুনাফা, তো 3 মাসটা তোমার সময়। আর তাহলে 10 লক্ষটা হচ্ছে আমার আসল, 3 মাস সময়,
আর 12% কি আমাদের মুনাফার হার। এই তিনটা অংশ আমরা আগে লিখে ফেলি। তা আমরা লিখি, দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো আসল পি সমান সমান 10 লক্ষ, এত টাকা। একক দশকটা তোমরা একটু গণে নেবে, ঠিক আছে? 10 লক্ষ। তারপর হচ্ছে কি সময় এন সমান সমান, যেজন 3 বলছে, 3কে মাস বলছে, তাকে 12 দ্বারা ভাগ করতে হবে, বছর নিতে হবে নাকি? 12 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয় দেখো, 3 ভাগ 12, 0.25 বছর। তারপর দেওয়া আছে মুনাফার হার, আর সমান সমান 12%, মানে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাবো 0.12। বলো এই তিনটা অংশ বুঝছে কিনা? অনেকের কিন্তু সময় টেনে সমস্যা, আমি এটা নিয়ে আলোচনা করে দিলাম। আমাদের বলছে কত মুনাফা পাবেন, মানে মুনাফা আয় সমান কত, মুনাফা আয় সমান হোয়াট। তা আমরা জানি আয় সমান পি আর এন, তাহলে পির মান কত, 10 লক্ষ। তারপরে আর এর মান হচ্ছে 0.12, আর এন এর মান কত, 0.25। সবগুলো গুণ করে ফেলো, যা হবে তাই হচ্ছে ওনার 3 মাস অন্তর মুনাফা। তাহলে আমরা লিখি 10 লক্ষ গুণ 0.12 গুণ কত 0.25, কত 30,000 টাকা। এটাই উত্তর। তো উনি 3 মাস পর 30,000 টাকা পাবেন। এ হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের উত্তর। তাহলে আমরা 1 থেকে 18 করলাম, আর আমাদের 2টি প্রশ্ন বাকি আছে, 19 এবং 20। এবং 1 থেকে 18 যারা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি তারা 19 এবং 20 পারবো। আর আমি এই সৃজনশীলগুলো নিয়ে, আমি সকল অধ্যায়ের এই সৃজনশীলগুলো নিয়ে আমি চেষ্টা করব পরবর্তীতে আবার ভিডিও বানানোর জন্য। প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট 4-5টা সৃজনশীল ধরে ধরে আবার আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল নিয়ে আলোচনা করব। তখন আমি এই 19-20 প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তারপর আমি আশা করি আমার স্টুডেন্টরা যদি 1 থেকে 18 পর্যন্ত প্রশ্নগুলো পারে, এই 19 এবং 20 নম্বর প্রশ্ন কিন্তু এই আমাদের 1 থেকে 18 প্রশ্নের আলোকেই তৈরি করা, তোমরা এমনিতেই সহজেই পারবা ইনশাল্লাহ। তারপর আমি পরবর্তীতে ইনশাল্লাহ সময় করে আমি ভিডিওগুলো সৃজনশীলের জন্য আলাদা করে ভিডিও তৈরি করব। তাহলে আজকের আলোচনা এতটুকুই। যদি আমরা কোনো একটি প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, আমরা বারবার একটু দেখব, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা, যেখানে সমস্যাগুলো তোমরা ধরতে পারবা। পরবর্তী ভিডিও আমরা পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওগুলো নির্দিষ্ট সময়ে বা আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য আমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং শেয়ার দিয়ে রাখি, যাতে অন্যরা সহজেই আমাদের ভিডিওগুলো তারা পেতে পারে। সবার সুস্থতা এবং সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।